প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ 28শে আগস্ট, বৃহস্পতিবার। প্রথম আলো উত্তর আমেরিকার আয়োজিত জনপ্রিয় সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইক অনুষ্ঠান থেকে আমি ফরিদা ইয়াসমিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কারিগরি সহযোগিতায় বরাবরের মতোই আছেন আমাদের অতি প্রিয় এইচবি রিতা। আর আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন আমাদের সবার অতি প্রিয় বাঙালি কমিউনিটির অতি প্রিয় মুখ, জনাব নাসির খান পল। নাসির খান পল, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ধন্যবাদ। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা প্রথম আলোর সবাই কেমন আছেন? আমরা ইনশাল্লাহ সবাই ভালো আছি এবং আরো ভালো থাকতে চাই। সেজন্যই আজকে আপনার সাথে কথোপকথন হবে। অনেক কিছু জানবো, অনেক প্রশ্ন, এবং দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন জনাব নাসির খান পল আজকে টক অব দ্য উইক অনুষ্ঠানে কি বলে সেটা শোনার জন্য। তো পল ভাই, আমরা চলে যাচ্ছি প্রশ্নের দিকেই। তো আজ আমি তো বললামই যে আজকে আমরা দর্শকরা যেমন আগ্রহ, মানে অনেক আগ্রহ নিয়ে আছে, আমিও আছি। কারণ আমরা আজকে কমিউনিটির কিছু জরুরি বিষয় নিয়ে আমরা আপনার কাছে জানতে চাইবো, যেটা আমাদের সাধারণ জনগণও জানতে চায়। এবং কোনো কোনো ক্ষেত্রে তারা চরম হতাশা ব্যক্ত করছে। কেন এগুলো হচ্ছে, কি কারণে হচ্ছে, কি করলে এগুলোর সমাধান পাওয়া যাবে। তো প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের জুলাই আগস্টের আন্দোলন নিয়ে। 24শে জুলাই আগস্ট, তো এটা 1 বছর হলো। তো এই জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে 24শে আগস্ট নিউ ইয়র্কের কনসুলেটের প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। এই সময় বাইরে আওয়ামী লীগের কর্মীরা পতাকা পতাকা এবং স্লোগান দিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এবং যে স্লোগানের ভাষা ছিল খুবই জঘন্য, খুবই নোংরা। তারপরেও তারা কি করে, একটা পর্যায়ে তারা কনসুলেটের কাচের দেয়াল ভাঙে ভিতরে ঢোকার চেষ্টা করে, অতিথিদের দিকে ডিম ছুঁড়ে মারে, বোতল ছুঁড়ে মারে, এবং কনসুলেটের দরজায় লিখে রাখে মাহফুজের বিচার চাই। এই ধরনের একটা পোস্টার তারা টাঙিয়ে দেন। তো আপনার কাছে প্রশ্ন, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। ধন্যবাদ প্রথম আলোর দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন এবং কলা কৌশলী যারা আমার সঙ্গে আছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। এটা খুবই দুঃখজনক ব্যাপার, যেটা আমরা দেখলাম কিছুদিন আগে প্রবাসের কনসুলেট অফিসে নিউ ইয়র্কের, এই ঘটনাটা ঘটে গেল। কিন্তু আপনার প্রথমেই বলি একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, যে আপনারা যেই দেশটা আছেন, এই দেশটাকে আপনারা কিভাবে চিন্তা করেন। আপনি যদি বাঙালির দৃষ্টিভঙ্গি নিয়ে, বাংলাদেশের দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করেন, তাহলে ভুল করবেন। কেন, আমেরিকার ল অফ দ্য ল্যান্ড টোটালি ডিফারেন্ট দেন বাংলাদেশি ল অফ দ্য ল্যান্ড। এটা মাথায় রাখতে হবে। আপনার আমেরিকায় আমরা যারা আছি, আমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট, প্রথম আমাদের বাক স্বাধীনতা, আমাকে আমেরিকার কনস্টিটিউশন প্রোটেস্ট করার রাইট দিয়েছে। এটা আমার নাগরিকের রাইট, আমি প্রোটেস্ট করতে পারবো। সো এটা যদি আপনি বলেন প্রোটেস্ট কেন করছে, এটা আপনার বাংলাদেশি কনসেপ্টে ইউ ক্যান সে প্রোটেস্ট কেন করছেন, এই ধরনের প্রোটেস্ট কেন হচ্ছে। কিন্তু আমরা এর আগে দেখেছি, আমেরিকায় আমরা সবচেয়ে বড় প্রোটেস্ট দেখেছি যখন ফ্লয়েড ফ্লয়েড মৃত্যুবরণ করলো আপনার, এবং সেখানে বিএলএম, ব্ল্যাক লাইফ ম্যাটার্স, তাদের আন্দোলন আমরা দেখেছি। এই আন্দোলনে দেখেছি ডিম ছুঁড়েছে, পানির বোতল ছুঁড়েছে। আমরা ব্ল্যাক লাইফ ম্যাটার্সে আমেরিকার মেইন ইতে ভূমিতে দাঁড়িয়ে দেখেছি বিভিন্ন স্টেটে 6 মাসের সেই আন্দোলন, সেই জঙ্গি আন্দোলন আমরা দেখেছি আমেরিকায় বসে। সো আমেরিকা এসব দেখেছে, কিন্তু যেখানে 500 লোক, পুলিশ অফিসার সহ সেখানে খুন হয়েছে, 500, ওভার 500। আপনার হাজার হাজার দোকান লুট হয়েছে, স্বর্ণের দোকান লুট হয়েছে, হীরার দোকান লুট হয়েছে, ইউজড কারের দোকান লুট হয়েছে, রোলেক্স ওয়াচের দোকান লুট হয়েছে। আমরা এটা দেখেছি আমেরিকা। এটা নতুন কিছু না যে একজন
প্রটেস্ট করতে যায় লাঠি দিয়ে দরজা, কাঁচের দরজা ভেঙেছে। কিন্তু আমেরিকায় লটা পড়লে আপনার সম্পূর্ণ লটা পড়তে হবে। আপনার প্রোটেস্ট করার রাইট আছে, বাট পিসফুলি। ইউ ক্যান বি ভায়োলেন্ট। আপনি ভায়োলেন্ট হলে আপনার অ্যারেস্ট করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর রয়ে গেছে। কিন্তু সেখানে তারা কিন্তু কাউকে অ্যারেস্ট করেনি, অ্যারেস্ট কিছু হয়নি। আমি সম্পূর্ণ জিনিসটা দেখেছি। একজনকে নিয়ে গেছিল এগেন্স্ট দ্য ওয়াল, বাট কাফ পরায় নেই, নো কাফ, হ্যান্ড কাফ যাকে বলছি, সেটা পড়ানো হয়নি। কিন্তু বাংলাদেশের সমস্ত মেইন নিউজ পেপারে খবর উঠলো যে 4-5 জন অ্যারেস্ট হয়ে গেছে। এই যে ভুয়া খবরটা কারা দিল? আমাদের এখানকার সাংবাদিকরা দিয়েছে। তো আপনারা মিথ্যা প্রচার করে তো একটা দলকে হেয় করবেন, আরেকটা দলকে উপরে উঠিয়ে নিয়ে যাবেন, এটা করতে পারেন না। ঠিক আছে। পল ভাই, একটু ইন্টারাপ্ট করি। আপনি বললেন যে আমেরিকা হচ্ছে বাক স্বাধীনতার দেশ, এখানে প্রটেস্ট করতে পারবে, তার পিসফুল। মতামত। হ্যাঁ, পিসফুল। হ্যাঁ, পিসফুলি, এইটা আমি কোট করলাম। আপনি বলছেন পিসফুলি, কিন্তু আওয়ামী লীগের যে নেতারা, যে বর্ষিয়ান নেতারা, যাদের সবার বয়স এখানে 50-এর উপরে ছিল, কেউ কেউ 70 আপও ছিলেন, ডক্টর সিদ্দিকুর রহমান, যার নামের আগে ডক্টর লেখানো আছে, যাকে আমরা অনেক শ্রদ্ধা করি, ওনারা কি পিসফুলি গিয়েছিলেন? ওনারা আরো আক্রমণ করতে চাচ্ছিলেন একটা নির্দিষ্ট ব্যক্তিকে, উপদেষ্টাকে, হয়তো ওনাকে হাতে পেলে ছিঁড়ে ফেলতেন। তো আমেরিকার যে গণতান্ত্রিক দেশ হিসাবে যে আমরা যেটা বলি যে কিছু আমাদের আছে, আমাদের বাক স্বাধীনতা আছে, সেই বাক স্বাধীনতা আর এই বাক স্বাধীনতা কি এক? না, প্রথমে আপনাকে চিন্তা করতে হবে, এই যে আপনি কথাটা ইউজ করলেন, তাকে মেরে ফেলতে চেয়েছে। এই মেরে ফেলতে চেয়েছে অ্যাজাম্পশনের উপরে কোনোদিন ল অ্যান্ড এনফোর্সমেন্ট আমেরিকায় কাজ করে না, বাংলাদেশে কাজ করতে পারে। এই মেরে ফেলতে পারে, মেবি, মেবির উপর কোনোদিন কেউ কোনো মানুষকে ক্রিমিনাল বলা যাবে না। এখন হ্যাঁ, হয়তো মেরে ফেলতে না পারুক, তাকে আঘাত করার চেষ্টা করা হয়েছিল, উম বোতল নিয়ে, ডিম নিয়ে, মারমুখী ছিল। এই যে না, এটা তো না, এটা পিসফুলি আবার হলো ভুল না। বললেন। আপনার এটাও আমি সংশোধন করে দিই। মাহফুজ মাহফুজ বহু আগে, আওয়ামী লীগের লোকরা মিছিল করার বহু আগে সে কনসুলেটের অফিসের ভিতরে ঢুকেছিল। তাকে কেউ বোতল মারেনি, তাকে কেউ পচা ডিম মারার ওই দূর পর্যন্ত পৌঁছতে পারেনি। এটা আবার একটা ফলস ইনফরমেশন। পচা ডিমটা মারা হয়েছে এলিভেটরের ভিতরে, পচা ডিমটা ওরা মেরেছে, এই বোতল ছুঁড়েছে এলিভেটরের মধ্যে। মাহফুজকে না, যারা দর্শক, এনসিপির যারা ছেলে পেলে, যারা একসময় কনফ্রন্ট করতে এসেছিল কিন্তু তোপের মুখে পড়ে, আমি তাদের নাম জানি, আলামিন রাসেল এবং আরো কয়েকজন, তারা তোপের মুখে পড়ে, তারা নেগোসিয়েট করতে চাচ্ছিল, বা তোপের মুখে পড়ে তারা বাধ্য হয়ে ভিতরে চলে গেছে, তখনই দরজাটা ভাঙে। তো অ্যাজাম্পশন করলে হবে না। আর এই ডক্টর সিদ্দিকুর রহমান বললেন, একটা কথা মনে রাখবেন, আপনার সাইকোলজি কি, একটা বাঘ কত ডেঞ্জারাস। এই বাঘকে যখন মানুষ আক্রমণ করে, মনে করেন মাথা পাঠিয়ে দিয়েছে, তার রক্ত পড়ছে, তখন বাঘটা কিন্তু তার সর্বশক্তি দিয়ে, সমস্ত ঘৃণা দিয়ে আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। আজকে আপনারা যখন বাংলাদেশে এই ইউনুসের মব রাজত্ব আর এনসিপির জঙ্গি বাহিনী, যারা আফগানি থেকে ট্রেনিং নিয়ে এসছে, তারা যখন বাংলাদেশে মব লিঞ্চিং করছেন, মানুষকে আওয়ামী লীগ বললেই গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে মারে ফেলছেন, তাদের বাড়িঘর আগুন দিয়ে পালাচ্ছেন, তখন তাদের এভরি রাইট আছে ডাক্তার সিদ্দিকুর রহমানের এই ধরনের রাগান্বিত হওয়ার জন্য। কেন আপনারা তাকে আহত করেছেন। আপনি আপনি বলেন, বাংলাদেশে তৃণমূলের লোক আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের আদর্শকে বিশ্বাস করে। আওয়ামী লীগ আর শেখ হাসিনা এক জিনিস না। যারা মূর্খের দল, যাদের এডুকেশন নাই, এডুকেশন লেভেল লো, তারাই আওয়ামী লীগ আর হাসিনা সরকারকে এক করে ফেলে। আওয়ামী লীগ আমি করি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগ করি, আমি আদর্শিক আওয়ামী লীগ করি। আমরা আদর্শিক আমলে আমরা লুটতরাজের আওয়ামী লীগ করিনি, যেটা 15 বছরে আমরা দেখেছি। আমরা ডেফিনেটলি। ব্যাংক লুট করিনি, আমরা পল ভাই স্টক খুব মার্কেট সুন্দর লুট করিনি। বলেছেন। অতএব আপনাকে পার্থক্য করতে হবে যে আদর্শিক আওয়ামী লীগ, আদর্শিক আওয়ামী লীগ যারা আছে বাংলাদেশে কোটি কোটি মানুষ, তারা কি সবাই খারাপ? তাদের সবাইকে আপনারা ঝুলিয়ে দেবেন? এটা তো হতে পারে না। আপনারা যারা লুটপাট করেছে, যারা হাসিনা সরকারের এই জঙ্গি
কেউ যদি ব্যবহার করে থাকে তাদেরকে আপনারা পানিশমেন্ট দেন। আপনাদের কোর্ট আছে, জাজ আছে, সবই তো আপনাদের হাতে। আপনি তো আজকে বাংলাদেশে এমন অধপতন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আজকে প্রথম আলোর এই টকশোতে আমি ধিক্কার জানাই, ঘৃণা পোষণ করি। আপনারা মুক্তিযুদ্ধের উপরে হাত দিতে আপনারা বাদ দেননি। আজকে আপনি লতিফ ইকে এমপি কে একজন মুক্তিযোদ্ধা, আজকে ফজলু ভাই একজন মুক্তিযোদ্ধা, তাকে ফজলু পাগলা বলে আপনি অ্যারেস্ট করলেন। কোন আইনে অ্যারেস্ট করলেন? বাংলাদেশের বাক স্বাধীনতা কোথায়? কেন 2339 জার্নালিস্ট ইজ বিহাইন্ড দ্য বার? ওয়াই? কোন সময় ছিল? আপনারা তো তুলসী ধোয়া পাতা না। ইউ আর ডুইং দ্য ক্রাইম। ভাই আপনার নিউ ইয়র্কে, আপনার কথায় যুক্তি আছে, আমি একটু ইন্টারাপ্ট করি। লেট মি ফিনিশ। আর আপনারা এখন ওই কনসুলেটে, ওটা দুঃখজনক ব্যাপার, আমি সেটা ঘৃণা জানাই যে তারা একটা গেট ভাঙছে, সেটাকে নিয়ে বিগ ডিল করছেন। আপনারা মানুষ মারে শেষ করে দিচ্ছেন, ঘর বাড়ি পুড়িয়ে ইট পর্যন্ত পুড়িয়ে দিলেন, তার বিচার কে করবে? ডেফিনেটলি আমরা মব জাস্টিসটাকে কখনোই গ্রহণ কিংবা স্বীকৃতি দিতে চাই না। মব জাস্টিস হচ্ছে তো, ভয়ানক একটা অবস্থা, এটা তো হচ্ছে। এবং আমরা সবাই মোটামুটি আমি বলবো যে আমি নিজেও এই মব জাস্টিসের বিরুদ্ধে দাঁড়িয়েছি, কথা বলছি। তো পোল ভাই, আমরা ডেফিনেটলি আপনার সাথে এই মব জাস্টিস নিয়ে আমাদের আরেকটা পর্ব হবে। আমি মাঝখানে একটু জানতে চাই, ওই যে আপনি যে কথাটা বলেন একজনকে অ্যারেস্ট করার হয়েছিল, পরে ওনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু কনসুলেট কিন্তু মানে কনসুলেটই কিন্তু জানিয়েছে যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তো এই কনসুলেট এরকম মিথ্যা গ্রেফতারের খবরটা কেন দিল? এটা কি কোনো উপযুক্ত একটা দায়িত্বশীলতার মধ্যে পড়ে? না, অফকোর্স পড়ে না। তারা হয়তো তাদের বসের কাছে, ইউনুস সাহেবের কাছে ভালো থাকতে চেয়েছে যে আমরা অ্যারেস্ট করে দিয়েছি। হ্যাঁ, কিন্তু এখানে তো অ্যারেস্ট হয়নি, ইটস রেকর্ডেড। এখানে কেউ অ্যারেস্ট হয়নি সেদিন, এখানে সেদিন কেউ অ্যারেস্ট হয়নি। তো এই ধরনের একটা ভুল প্রচার, সঞ্জীবন সরকার যে জার্নালিস্ট এখানকার, সঞ্জীবন সরকার সেটার প্রতিবাদ করেছে যে আপনারা কেন এই নিউজটা বাংলাদেশে করলেন যে 5 জন অ্যারেস্ট হয়ে গেছে আওয়ামী লীগের। আদতে কেউ অ্যারেস্ট হয়নি। এই মিথ্যা প্রচার করাটা মিডিয়াতে, বিশেষ করে সংবাদ মাধ্যমে, খুবই অনুপযুক্ত একটা বিষয়। ফরিদা ইয়াসমিন, আপনি কন্টিনিউ করেন প্লিজ। এক্সকিউজ মি, আমি আরেকটা দুঃখজনক বলি যে ঠিক আছে, বাইরে নাই আওয়ামী লীগ, আওয়ামী লীগ এখন বিরোধী দল, আওয়ামী লীগকে পিটায় আপনারা তক্তা বানিয়ে দিয়েছেন, তাদের একটা অ্যাঙ্গার আছে, এটা হিউম্যান নেচার। আমাকে করলে আমিও তাই করতাম, আমাকে কেউ তো এটা করেছে। হোয়াট হ্যাপেন ইনসাইড? ইনসাইড আপনার একেবারে বেছে বেছে, ব্যাকগ্রাউন্ড বেছে আপনারা দাওয়াত দিয়েছেন বিএনপি আর এনসিপির লোককে, ব্যাকগ্রাউন্ড দেখে দেখে। ওখানে বোধহয় হার্ডলি কটা 50 জন লোক ছিল, বেছে বেছে। হোয়াট হ্যাপেন দ্য ইনসাইড কেওয়াস? সম্ভবত ফরিদা ইয়াসমিনের প্রশ্ন আছে। বিএনপির রিয়াজ। আমি এইটার উপরেই একটা প্রশ্ন করতে চাচ্ছি যে অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বললেন যে জুলাই সনদে প্রবাসীদের অবদান ইতিহাসে বিশেষভাবে লেখা থাকবে। এটা খুবই সুন্দর কথা, চমৎকার কথা। কিন্তু জুলাইতে যে প্রবাসীরা দিনরাত সক্রিয় ছিলেন, দিনরাত কলম চালালেন, আমরা কিন্তু দুঃখজনকভাবেই দেখতে পেলাম যে ওখানে তারা কেউ নাই। তাদের কাউকে আমরা সেই অনুষ্ঠানে দেখতে পেলাম না। কেন? তারা কি আমন্ত্রিত ছিলেন না? তাদেরকে কি আমন্ত্রণ জানানো হয়নি? নাকি মাহফুজ আলম জানেনই না যে আসলে কারা এই জুলাই সনদ নিয়ে প্রবাসে কাজ করেছে? কি মনে হয় আপনার? শুনেন, আমি এটা বহু বছর ধরে দেখে আসছি, যখন বাংলাদেশ কোনো মিনিস্টার, কোনো রাজনৈতিক নেতৃত্ব এবং হেড অফ দ্য স্টেট যখন এখানে এসে আপনাদের প্রবাসীদের প্রশংসা করে আমাদের, এইটাই আপনারা গলে যায় না। এই ফলস হোপটা আমি বাই করি না। ফল খানা, আই উইল নেভার বাই দিস ফ্রম দেম। ওরা আমাদের এখানে আসলে প্রবাসীর জন্য আমরা চলছি, প্রবাসী আমাদের কি বলে ইকোনমি চালু রাখছে, আপনার প্রবাসী ভাই, আপনারা আমাদের দেশকে বাঁচিয়ে রাখছেন। কিন্তু বাংলাদেশে যাওয়ার পর এয়ারপোর্টে আপনি 2টা আইফোন নিয়ে আসলে আপনাকে ধরে পিটাচ্ছে। আপনার বিয়ে করতে গেছেন, বউয়ের গহনা টহনা সুটকেস থেকে লুট হয়ে গেছে, আপনাকে 22 ঘন্টা জার্নি করার পর তারা আরো 4 ঘন্টা 5 ঘন্টা হেস্ত নেস্ত করছে। এরা আসলে কেউই, সবার চরিত্র এক। ওই গভর্নমেন্ট মন্ত্রী বলেন, আর এখানে মাহফুজ আলম আন্দোলনের নেতা বলেন, সামনে বলে প্রবাসী, পিছনে এরা কোনো কেয়ারই করে না। অতএব প্রবাসে যারা কলম দিয়ে আপনারা যুদ্ধ করেছেন,
আমিও যুদ্ধ করেছি আমার আদর্শকে নিয়ে, আমি সোচ্চার ছিলাম। আমি আওয়ামী লীগের যারা এই লুটপাট করছে, যারা গভর্নমেন্টের সুবিধা নিয়েছে 15 বছর, তারা সব গর্তের মধ্যে ঢুকে গেছে। কিন্তু আমরা যারা আদর্শিক আওয়ামী লীগ করি, আমি, তাজুল ইমাম, আজাদ, হ্যাঁ, ভীষণ তারা আমরা ফাইট করে গেছি কলমে। কেন আমরা বিশ্বাস করি পেন অলওয়েজ, পেন ইজ মাইটার দেন দ্য শোর্ড। সামটাইমস আপনার যুদ্ধের তারওয়ালের চেয়ে পেনের আপনার শক্তি অনেক বেশি। কিন্তু আপনারা যারা কলম দিয়ে লড়লেন জুলাইয়ে, তারা কেউ রিকগনাইজ পেলেন না। সেই আমরা এটা ধিক্কার জানাই। আমরা দেখেছি প্রবাসে এইচবি রিতাকে দেখেছি, আপনাদের অনেককে দেখেছি, তারা লড়েছে, জুলাই আন্দোলনের জন্য লড়েছে, তারা কলমে লড়েছে, সামনাসামনি লড়েছে, অনেক সময় অপমান হয়েছেন, আমরাও অপমান হয়েছি। আমার মেয়ের বয়সী মেয়ে আমাকে বলছে আওয়ামী লীগের দালাল। কোনো অসুবিধা নেই, আমরা দালালি করলে তো গর্তের মধ্যে ঢুকে যেতাম, বাইরে আসতে পারতাম না। আমরা আদর্শ নিয়ে লড়াই করি, কিন্তু আমরা কোনো সময় সমাজের কাছে, এই মন্ত্রী, উঁচু লেভেলের লোকের কাছে আমাদের মূল্যায়ন হয় না। দুঃখ লাগে এইসব আমাদের। অনেক ধন্যবাদ পাল ভাই। আমরা চলে যাচ্ছি এর পরের প্রশ্নে। 24শে আগস্ট রাতে লাগোডিয়া মেরিয়ট হোটেলের সামনে ব্যবসায়ী শাহনেওয়াজের সহকারী অনিক রাজকে মারধরের অভিযোগে বাংলা প্রেস সংবাদক সাবেদ সাথীকে নিউ ইয়র্ক পুলিশ গ্রেপ্তার করে। অনিককে হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী এবং শাহনেওয়াজের অভিযোগ অনুযায়ী সাংবাদিক সাবেদ সাথী সহ আরো কয়েকজন মিলে অনিক রাজ, জাহেদ আলম ও আজিজুল হকের উপরে হামলা চালান। এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কি প্রত্যাশিত? আমরা বিদেশের মাটিতে নিজেদের পরিচয়ে কি রেখে যাচ্ছি, কি দিয়ে যাচ্ছি উদাহরণ হিসাবে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে? সামাজিক এই অবক্ষয়ের সময় আপনি যে প্রশ্নটা করেছেন, আমার মনে হয় আজকে প্রথম আলোর এই টিভির সামনে যারা বসে আছেন তারা একটু শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আমি কোরআন শরীফের একটা কথা নিয়ে বলি। কোরআন শরীফের এক আয়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট নির্দেশ দিল, তুমি সব সময় মধ্যম পন্থা ইউজ করবা। আমি আজকে একটু আগেই মসজিদে একটা অনুষ্ঠানে ছিলাম, ইসলামিক হালাকায়, সেখান থেকে আমি কোটটা করছি, মধ্যম পন্থায় থাকা ভালো। তো আমরা আজকে নিউ ইয়র্কে একটা পার্সোনাল জিনিস নিয়ে, এটা এত জঘন্য, এটা আমরা ঘৃণার চোখে দেখছি। একটা পার্সোনাল লেভেলের দুইজন ধনাঢ্য ব্যক্তি, স্বনামধন্য ব্যক্তির দুই ঘরের স্ত্রীর পার্সোনাল ফাইটটা যে সমাজের সর্বস্তরে এইভাবে এফেক্ট করবে, এটা আমরা কোনোদিন, আমি যখন আমেরিকা এসেছিলাম তার পরবর্তী সময় আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। কিন্তু আজকে তা দুঃখের সঙ্গে দেখতে হচ্ছে, দুঃখের সঙ্গে দেখতে হচ্ছে। আর মধ্যম পন্থা কেউ নেয় না। আমি মধ্যম পন্থা নিতে গিয়ে কোনো একজন স্ত্রীর কাছে আমার বক্তব্য চলাকালীন তিনি আমাকে বাধা দিয়ে বলে উঠলেন, আপনি নেগোশিয়েট করতে আসবেন না, আমরা এক টেবিলে বসতে চাই না, ওরা আমার সমান না। যেহেতু আমি পল খান, মধ্যপন্থা নিয়ে বললাম, ভাই, থুতু উপরে ছিটালে আপনার গায়ে পড়বে, উড়ে চলে যায় না থুতু, আপনার গায়ের মধ্যেই পড়বে। স্টপ দিস রাইট নাও। এটা আপনাদের দুই পরিবারের ক্ষতি হচ্ছে। কেউ আমার কান দেয়নি, কেউ আমার কথা শুনেনি। তো তারপরে হলো দেখলাম যে আপনারা পাল্টাপাল্টি অনুষ্ঠান করছেন। তো এটাতে কিছু কি হচ্ছে, কিছু সুবিধাবাদী লোক আমরা জানি, এরা এই যারা একটু পয়সা বানিয়েছে এদের চামচাগিরি করে, হ্যাঁ, এদের সঙ্গে সন্ধ্যার সময় এক টেবিলে বসে ফ্রি খায়, খেয়েটে এরা এমন এক সাইড নিয়ে নেয়। এই যে সাইড নিয়ে নেওয়া, সাইড নিয়ে তখন এই জিনিসটাকে আরো বেশি করে আগুনের মধ্যে ঘি দেওয়ার মতন এই সমস্যাকে আরো বাড়িয়ে দিচ্ছে। সেটাকে আমরা বন্ধ করতে বলছিলাম যে এইটা দুটা পরিবারের সম্মান জড়িত। আপনি টাকা দিয়ে অনেক সময় অনেক ছেলে, 5 ছেলের মধ্যে যে ছেলেটা বড় লোক, মাকেও কিনে নেয়,
মাও ওই বড় লোকের ছেলের গুণগান দেয়। টাকা দিয়ে আপনি ডায়মন্ড কিনতে পারেন, টাকা দিয়ে আপনি বাড়ি কিনতে পারেন, টাকা দিয়ে আপনি এক্সপেন্সিভ গাড়ি কিনতে পারেন, পৃথিবীর সব কিছু কিনতে পারেন, একটা জিনিস পারেন না, সেটা হলো আপনার ইজ্জত। ইজ্জতটা টাকা দিয়ে কিনতে পারবেন না। তো এই এতদিনের সম্মান, এত কিছু পর যদি আপনার ঘরের ইজ্জত চলে যায়, পরিবারের ইজ্জত চলে যায়, ওই টাকার আমার কাছে কোনো মূল্য নেই। আপনার কাছে থাকতে পারে, আমার কাছে নেই। আমি কর জোরে বলেছিলাম, আমি দুজনকে চিনি, দুজনেই আমার পারিবারিক বন্ধু। আমি তাদের বলেছিলাম, স্টপ ইট রাইট হিয়ার, ডোন্ট লেট ইট গো। তোমাদেরকে অনেকে ইন্ধন যোগাচ্ছে, আমি দেখছি পাশ থেকে মানুষ ইন্ধন যোগাচ্ছে, সাইড নিয়ে ইন্ধন যোগাচ্ছে। এইভাবে এই সমাজটা আমরা অনেক কষ্ট করে বিনির্মাণ করছি। এটা কিন্তু ওভারনাইট হয়নি, আমাদের ফাইট করতে হয়েছে। আমাদের ফাইট করতে হয়েছে কালুর সঙ্গে, আমাদের ফাইট করতে হয়েছে স্প্যানিশের সঙ্গে, আমাদের ফাইট করতে হয়েছে ইন্ডিয়ানদের সঙ্গে। জ্যাকসনাইটে আমি ফাইট করেছি। জ্যাকসনাইটের প্যাটেল ব্রাদার্সে লেখা থাকতো ইন্দো পাক গ্রোসারি, বাংলাদেশের কোনো নাম নেই। আর আমরাই তাদের কাস্টমার সংখ্যায় বেশি। আমি যে প্যাটেল ব্রাদার্সের মালিককে বলেছি যে তুমি যদি এই এক সপ্তাহের মধ্যে ইন্দো পাক লিখছো, এর পাশে যদি বাংলাদেশ না লেখো, ইন্দো পাক বাংলাদেশ গ্রোসারি, আমরা এখানে বাঙালিরা বয়কট করব। আমি ফাইট করেছি আজ থেকে 30-35 বছর আগে, এবং সে বাধ্য হয়েছে ইন্দো পাক বাংলাদেশি লিখতে। আগে জ্যাকসনাইটে আমরা দেখেছি আমার মা বোনরা সোনার দোকানে সেলস গার্লের চাকরি করে, সব সেলস গার্ল সেলসম্যান ইন্ডিয়ানদের আন্ডারে, পাকিস্তানের আন্ডারে আমরা কাজ করছি। হঠাৎ দেখি 25 বছর পর আনন্দে গর্বে বুকটা ভরে যায়, বিল্ডিং এর মালিক বাঙালি, দোকানের মালিক বাঙালি, বড় বড় খাওয়ার দোকানের মালিক। গোটা জ্যাকসনাইটটা আমরা দখল করে নিলাম। সেলস গার্ল থেকে আমরা এখন জ্যাকসনাইটের মালিক। চিন্তা, তো এইসব গর্ব, এটা কিন্তু রাতারাতি হয়নি। এই যে পল ভাই, এই যে বাঙালি কমিউনিটিটাকে দাঁড় করাতে, বাঙালি কমিউনিটিটাকে যে আজকে এই একটা অবস্থানে নিয়ে আসার পিছনে সেই 40-50-60 বছরে যে পিছনে 40-50 বছরের যে আপনাদের যে শ্রম প্রচেষ্টা, যেই একনিষ্ঠ একটা প্রচেষ্টা ছিল, আমার মনে হয় এগুলো না কাউকে না কাউকে একটা লিপিবদ্ধ করা দরকার। হ্যাঁ, আমরা যেমন আমরা অনেক এই জেনারেশন, আমাদের জেনারেশন, আমরা অনেক কিছু জানি না যে প্রথম কে এসেছিল এই নিউ ইয়র্কের মাটিতে, প্রথম কে এই বাঙালিদের নামটা এখানে তুলে ধরার জন্য কথা বলেছিল, কিংবা কতটুকু বাঙালিদের সাহায্য করেছিল, পাশে দাঁড়িয়েছিল। আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম তো আরো জানবে না। তা আমার মনে হয় যে আপনি কথাগুলো বললেন, এগুলা আসলে একদিনের পথ চলা না, এগুলা অনেক অনেক দীর্ঘ একটা বিদেশের মাটিতে দাঁড়িয়ে এই হ্যাঁ, লড়াইগুলো এই যে অনেক। এবং পাটিল ব্রাদার্সের কথাটা আমার পল মনে হয় যে বললেন, এগুলা লিপিবদ্ধ আমরা করে জানতাম রাখা না। দরকার আমাদের ইতিহাসটাকে। জি জি। কিন্তু দুঃখ লাগে রীতা, যখন এই ইতিহাস গড়তে গিয়ে আমরা যখন দেখি আজকের এই 2025 সালে এসে যে আমাদের এইসব গর্ব সবকিছু ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। হুম। আমাদের যে অন্য জাতের লোক, অন্য দেশের লোক আমাদের দিকে হীন চোখে দেখছে। কেউ কেয়ার করছে না, আমরা কেয়ার করছি না যে আমরা আসলে কেয়ার কি করি না। করছি, আমরা কেয়ার করছি না যে এই যে একটা একটা আমাদের পূর্ববর্তী যে জেনারেশনটা এই যে বাঙালি কমিউনিটিটাকে আমেরিকাতে, নিউ ইয়র্কের মাটিতে, পুরো আমেরিকা জুড়ে যে একটা অবস্থানে নিয়ে এসেছে, আজকে আমরা ঝগড়াঝাটি করছি, রাস্তাঘাটে আমরা একে ওকে গালাগালি করছি, আমরা পরিবেশ দূষণ করছি, আমরা আমাদের মানে এই যে একটা পুলিশ চলে আসলো, এই যে পুলিশরা আসছে আমাদেরকে থামাতে, আমাদের দমাতে, কাউকে ধরে নিয়ে যাচ্ছে কিংবা দেখছে যে কি হচ্ছে কমিউনিটিতে। এগুলো তো আমরা রেখে যাওয়ার জন্য, আসলে আমাদের পূর্বসূরীরা তো এগুলো রেখে যাওয়ার জন্য কাজ করেনি, তাই না? না না, অফকোর্স না। তোমাকে আমি আরেকটা বলি, আগে পুলিশ অফিসারদের সঙ্গে যখন আমরা বসতাম, রাইট, কোনো কাউন্সিলম্যান কংগ্রেসম্যানের সঙ্গে বসতাম, তখন খুব কম বাঙালি ছিল। তো রাইট। তারা আমাদের বলতো, আমি আমি গর্ব করে বলতাম যে কংগ্রেসম্যান, ডিড ইউ ফাইন্ড আউট ওয়ান থিং? বলে, হোয়াট ইজ দ্যাট পল? তখন আমি বলছি, ডিড ইউ ফাইন্ড এনি বাংলাদেশি ইন রাইকার্স আইল্যান্ড, ইন ইউর জেল? বলে, নো, হার্ডলি, উই ডোন্ট সি এনি বাংলাদেশি। চিন্তা করে দেখো, একটা আমেরিকান কংগ্রেসম্যান বলছে আমরা তো জেলের মধ্যে কোনো বাংলাদেশি দেখি না।
কিন্তু এখন কি সেটা বলতে পারবো? হয়তো এই আমরা আজকে কোথায়, কোথায় এসেছি। যেখানে আমাদের বাঙালি এত সুনাম, এত গর্ব করার মতো কাজ, সেই বাঙালিরা, বাঙালিদের সুনামটা আজকে কোথায় যাচ্ছে? সেই জন্য রীতা যেটা বললো, এগুলো আসলে লিখিত থাকা উচিত, অবশ্যই লিখিত থাকা উচিত, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে যে আমাদের আমাদের পূর্বসূরীরা কি করে গেছেন। অনেক ধন্যবাদ পল ভাই। তো আমি যাচ্ছি আরেকটা প্রশ্নে, সেটাও আমাদের বর্তমানে আমাদের জন্য খুবই আহ, লজ্জাজনক বলবো। যাই হোক, আমি প্রশ্নটা যাচ্ছি, যেমন সেটা আমি পরে বলছি। এখন আসছি আরেকটা প্রশ্নে, সাম্প্রতিক ওই ঘটনার উপরেই। যেমন ফেসবুকে নাসরিন আহমেদ নামে একজন কমেন্ট করেছেন গতকাল। তার কমেন্টটা ছিল এরকম: গতকাল রাতে লাগোয়ার্ডিয়া ম্যারিওটে বাংলাদেশ সোসাইটির অনুষ্ঠানে অনিক এবং সাংবাদিক সাবেদ সাথে হাতাহাতি হয়। শাহনেজ কেন বলছেন তিনি সাবেদ সাথীকে বাড়ি কেনার জন্য $1,50,000 দিয়েছেন? শাহনিয়াজ ঘরানার অনিকরা, জাহিদ আলম, নাইম কেন সাবেদ সাথীকে আক্রমণ করলো? রুগা দুর্বল সাদেক সাথীর কি শারীরিক শক্তি আছে পেশাদার ক্যাডার অনিকের উপর আক্রমণ করার? সাংবাদিকরা চুপ কেন? আসলে আমাদের কমিউনিটিতে কি চলছে? ফেসবুকে আমরা এসব লিখছি আক্রমণ করে, ফেসবুকে অনেক কিছু দেখছি। কি বলেন এসব নিয়ে? আর একটু বলেন, আমরা শুনতে চাই। আমা আপনি আপনি তো আমাদের মহিরুফ, আপনার মুখ থেকে আমরা শুনবো, যাতে আমরা শুধরাই, আমাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখানো যায়। প্লিজ বল ভাই। এখন আমি একটা বলি, ইয়োলো জার্নালিজম বলে একটা কথা আছে, ইউ নো দ্যাট, আপনারা হুম, জার্নালিস্ট। ইয়োলো জার্নালিজম, ইয়োলো জার্নালিজম একদিন আমাকে, আমি যেহেতু ইয়েলো জার্নালিজম সম্বন্ধে আমি পড়ালেখা করেছিলাম কিছু, যদিও আমি ফার্মেসির ছাত্র, বাট সাইডে আমি পড়ালেখা করেছি। তো একদিন আমাকে জ্যাকসনাইটের বেশ কিছু সাংবাদিক বললো, পল ভাই, ওয়াশিংটনে একটা পত্রিকার মালিক সেখানে গিয়েছিল, এই হুম, আওয়ামী লীগের ছেলেরা ধরে ওকে জুতা হুম, পিটা করে। হুম। অলরাইট, ওয়াশিংটনে। ওয়াশিংটন। জানতাম না ব্যাপারটা। তো জ্যাকসনাইটে আমি আড্ডা মারছিলাম ওদের সঙ্গে। আমি সাধারণত সাংবাদিকদের সঙ্গে বসি, সবাই আমার বন্ধু, বহু পুরনো বন্ধু। তো বলছে, তো বলছে যে এরা মারছে, কিন্তু নিউ ইয়র্কের কেউ কিন্তু জানে না এই ঘটনাটা। তো ফল ভাই, আপনি তো ইয়েলো জার্নালিজম বলে পড়েছিলেন, এটা ওরাও সেই সাংবাদিকটা যে মেয়ার খেয়েছে তাকে পছন্দ করে না। তো বলছে আমরা কিভাবে নিজেকে সেফ সাইড রাখে এই খবরটা প্রচার করতে পারি। তখন আমি দুষ্টামি করে বলছিলাম ওদেরকে, আমি এক্সাম্পল দিচ্ছি এই জন্য, এখন যা চলছে, দুষ্টামি করে বললাম, তোমরা এক কাজ করো, তোমরা লেখো, ফ্রন্ট পেজে লেখো যে জার্নালিস্ট সাংবাদিক ভাইকে যে ওয়াশিংটনে জুতা পিটা করলো, এটার আমরা প্রতিবাদ জানাচ্ছি। বুঝছো তো ব্যাপারটা? দ্যাটস কল। তার মানে গোটা পৃথিবী কিন্তু জানা গেল যে ওই জার্নালিস্ট সাংবাদিক ওয়াশিংটনে জুতা পিটা খাইছে। কিন্তু তুমি লেখলা ওকে যে সাংবাদিকের জুতা পিটা করা হয়েছে, তার আমরা নিন্দা, সাংবাদিক সমিতি আমরা তাদের নিন্দা জ্ঞাপন। দ্যাটস কল ইয়েলো এর ছলে জার্নালিজম। সবাইকে জানানো হয়ে গেল। সবাইকে জানানো হয়ে গেল। দ্যাটস কল ইয়েলো জার্নালিজম, দর্শকদের বোঝার সুবিধার জন্য। তো এখন আপনারা যে এই যে ফাইট চলছে, পার্সোনাল ফাইটটা আপনারা যখন ফেসবুকে নিয়ে এসছেন, মানুষ হয় কি, ফেসবুকে যখন আপনি একটা লেখেন, খুব ইজিলি লিখে দেন, একজনকে গালি দিলেন, ওই যে আরেক বললেন নাসরিন আহমেদ লিখছে, লিখে দিলেন, আপনি ভাবলেন বোধহয় এটা 4-5 জন লোক পড়ছে, তাই না, এই জন্য লিখে দিলেন। আসলে এটা তো হাজার হাজার লোক দেখছে, গোটা পৃথিবী থেকে দেখতেছে ফেসবুকে। কিন্তু ওই লোকটাকে যে এত ইজি লিখে দেয়, আপনি স্টেজে নিয়ে আসেন কুইন্স প্যালেসে, 1,000 লোক বসে আছে, ওনাকে বক্তৃতা দিতে দেন, 2 লাইন বলতে পারবে না, কাঁপতে কাঁপতে সে নেমে চলে যাবে 1,000 লোকের সামনে। কিন্তু ফেসবুকে ইজিলি হাজার হাজার লোককে বলে দিচ্ছে। এইখানে হয়ে গেছে আমাদের প্রবলেম, যার যা ইচ্ছা ফেসবুকে লিখে দিচ্ছে। তো এখন আমার মনে হয় যাদেরকে নিয়ে এই এই ঘটনা ঘটছে, তাদের নিজেদের মধ্যে সমঝোতা করে এটাকে স্টপ করে দেওয়া উচিত। কেননা এখানে দেখেন, দুজনেরই ছেলে মেয়ে আছে, আজ বাদ কালে তাদের বিয়ে হবে। এইসব কথা প্যারেন্টস হিসাবে আপনার মাথায় রাখতে হবে। আপনারা এটা মজার জন্য কিন্তু করছেন না,
আপনি আনে গুলশান টেরেসে আজকে খাওয়াই দিলেন 100 লোক, আরেকজন আবার আরেক টেরেসে নিয়ে যা খাইয়ে দিল। তো এইভাবে দল বিভক্ত না করে, কালকে একটা জিনিস আমার ভালো লেগেছে সেদিন শাহনাজ সাহেবের, যে উনি স্টেজে এসে প্রথমেই মাপ চেয়ে নিয়েছে। এই যে আপনি দেখছেন, আমি বক্তব্যটা শুনেছি, আমি ছিলাম না, হ্যাঁ হ্যাঁ, রাইট। যে উনি এসে বলছে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে নেন। তো এই যে মাপ চেয়েছে, আমার মনে হয় তাদের দুইজনের অতি শীঘ্র একটু মিল হয়ে যাওয়া উচিত। এটা আমাদের সমাজকে ক্ষতি করছে। ওরা এক্সাম্পল, আমাদের ছোট বাচ্চারা কি শিখবে? আপনি বলেন আমাদের বাচ্চারা কি শিখবে? আমাদের বাচ্চারা তো অলরেডি প্রশ্ন করা শুরু করেছে যে অনেক আমাদের বাচ্চারা, হ্যাঁ আমাদের বাচ্চারা বলছে, প্রশ্ন করছে যে লাইক হোয়াট ইজ দিস। তাদের কথা খুব সংক্ষেপ, তারা আমাদের মতো তো ব্যাখ্যা করতে পারে না, বাট তারা বলে মাম ডিসগাস্টিং, হোয়াট ইজ দিস। তো এই যে জিনিসগুলোকে আমাদের বাচ্চাদের মুখ থেকে আমরা কেন শুনবো যে ডিসগাস্টিং? তাই না? আমরা তো আমরা একটা নির্দিষ্ট বিশ্বাসে বেড়ে উঠেছি, একসাথে এসেছি। আমাদের আগে যারা ছিলেন, আপনারা আপনাদের একটা নির্দিষ্ট বিশ্বাস ছিল, একটা সংস্কৃতি ছিল, তো আমরা ওই ধাপে ধাপে যে আজকে আসছি এবং আমরা গর্ব করি যে আমরা বাঙালিরা আমেরিকাতে এত কিছু করছি, আমরা নিউ ইয়র্কে এত কিছু করছি। আমাদের রাইট। বাচ্চাদের সামনে আমরা গল্প করি যে দেখো এই যে এই এই স্ট্রিটটার নাম হয়েছে বাংলাদেশ স্ট্রিট, এই অ্যাভিনিউটা এটা হয়েছে এটা হয়েছে। তো আমরা চাই আমাদের সন্তানরা দেখুক যে আমরা আমেরিকাতে, বিদেশের মাটিতে আমরা একটা কিছু স্থান করতে পেরেছি, যেটা আপনাদের দিয়ে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে। সেটার উপর বাঙালিদের, আমাদের অনেকেরই সেটার উপরে প্রচেষ্টা চলছে। কিন্তু এই যে মাঝখানে এসে একটা বিভাজন, আম, এই যে একটা বাজে একটা আক্রমণ, হুমকি, এই জিনিসগুলো তো আমাদের বাচ্চাদেরকেও দেখা যাবে যে কমিউনিটির সাথে মিশতে, মেলামেশা করতে কিংবা কাউকে রেসপেক্ট করার যে বিষয়টা, এটাও কমে যাবে। সো আমি আশা করবো যে পল ভাই যেটা বলেছেন, আম, আমরা অনেক ছোট মানুষ আপনাদের কাছে, আপনাদের অভিজ্ঞতায়। তবে পল ভাই যেটা বলেছে যে হ্যাঁ আপনাদের সমঝোতায় আসা দরকার এবং পরিবেশটাকে একটু সুন্দর ও সুস্থ করে রাখাটা আমার মনে হয় যে খুব ভালো একটা কিছু হবে। এটা কিছুদিন আগে, কিছুদিন আগে আমাদের গর্বের ব্যাপার যে পুলিশ অফিসার দিদারুল তার জীবন দিয়ে দেখে গেল। কতখানি গর্ব বাংলাদেশিরা, যে দেখেন একজন আপনি, বলছে, ঠিক রাইট। কিনা? আমাদের সবার বুক গর্বে ফুলে উঠছে দিদারুলের সেই লাইফ স্যাক্রিফাইস দেখে। তার সেই মেয়ের জন্ম সে দেখে যেতে পারলো না, কি সে সব জায়গায় খালি বাংলাদেশ, বাংলাদেশ আমেরিকান পুলিশ অফিসার উচ্চারিত হলো। হ্যাঁ, গোটা পার্থক্যটা কি? এই যে দিদারুলকে নিয়ে দেখেন, তিনি বিদায় নেওয়ার পরেও আমেরিকানরা কি পরিমাণে যে তাকে একজন বাঙালি হিসেবে সম্মান দিয়েছেন, সম্মান পুরো বিশ্ব জুড়ে নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত ওনাকে নিয়ে সেই ফলাও করে খবর। আর আজকে আমরা কি করছি? এবং সেখানে কে এসছে? হাইয়েস্ট পজিশনের লোক, আপনার নিউ ইয়র্ক স্টেটের গভর্নর হকুল এসছে, মেয়র রাইট। এসছে, পুলিশ চিফ, তারা এসছে, তারা এসে তাকে সম্মান দিছে। এই সম্মান আমরা 3 সপ্তাহ আটকে রাখতে পারলাম না। না, 3টা সপ্তাহ আমরা আটকে রাখতে পারলাম না। হাওয়ার দ্যাট বাংলাদেশি আমেরিকান ছেলে, যে আমেরিকান আর্মিতে প্রথম মেজর জেনারেল হলেন, বাঙালি ছেলে প্রথম হুম, মেজর জেনারেল হলেন, পৃথিবীর রাজধানী, সেখানে মেয়রের যে ক্যান্ডিডেট ডেমোক্রেট মামদানি, ওয়ার্ল্ড স্টেজে উঠে বলল থ্যাংক ইউ মাই বাংলাদেশি আন্টিস। কোন হুম, দেশের নাম বলেনি। বহু দেশের লোক হুম, মামদানির জন্য কাজ করেছে, খালি বলেছে থ্যাংক ইউ মাই বাংলাদেশি আন্টিস। ঠিক। কত বড় গর্বের কথা! একটু রাইট। চেয়ে দেখেন এইসব গর্ব কোথায় চলে যাচ্ছে, আমরা ধরে রাখতে পারছি না। না, একদমই আপনাদের, পারছি সেটাই। না। আপনাদেরকে একদমই আল্লাহ পারছি পাওয়ার না। দিয়েছে, আপনাদেরকে টাকা দিয়েছে, হ্যাঁ, আপনাদেরকে পাওয়ার দিয়েছে, জনসংখ্যা দিয়েছে, আপনারা অনেক খেদমত করেছেন কমিউনিটির জন্য। কিন্তু সবসময় মনে রাখবেন যে 1 মণ দুধের মধ্যে 1 ড্রপ লেবুর রসই এনাফ হুম, ওটাকে নষ্ট করার জি, জন্য। অবশ্যই। 1 ড্রপ ইজ এনাফ। অনেক ধন্যবাদ পল প্লিজ, ভাই। নমস্কার বললেন অনেক পল ভাই। ধন্যবাদ। আমি করজোরে রিকোয়েস্ট করব কমিউনিটিকে, নিশ্চয়ই, এসব নিশ্চয়ই। টেবিল টক করবেন না, মানুষকে ইন্ধন যোগাবেন না। আপনারা বন্ধু হয়ে থাকেন, এদের এত বড় শত্রুতা করেন না। ফাইটটা আর আগাতে দেওয়া যাবে না। যাবে না। প্রিয়, আমি আশা করব যারা দর্শকরা দেখছেন এখন এবং পরে দেখবেন, তারা নিশ্চয়ই আপনার এই অনুরোধটা মাথায় রাখবেন।
তো সেই একই সূত্র ধরে আমি আর একটা প্রশ্ন করছি, যদিও এই রিলেটেড, যেমন ফেসবুকের কথাই বললাম, নাসরিন আহমেদ কি বলেছেন। তো সেই সূত্রে আমি আর একটা প্রশ্ন করতে চাই যে ফেসবুক কিন্তু এখন সরগরম আক্রমণ, পাল্টা আক্রমণ, কিন্তু তারপরেও আমরা উম, খুব কষ্ট পাই বা ক্ষতবিক্ষত হই কেন? যে খুব বিজ্ঞ প্রজ্ঞাবান ব্যক্তি যাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, তাদেরকেও দেখা যায় কি যে তারা পোস্ট করছেন, কিন্তু পোস্টের ভাষাটা সভ্য ভাষা না, খুব কুৎসিত ভাষায়, অকথ্য ভাষায় তারা সমালোচনা করছেন। কিন্তু সমালোচনা তো হওয়া উচিত, প্রতিবাদের ভাষাটা হওয়া উচিত মার্জিত, শালীন এবং যুক্তি নির্ভর। তাহলে আমরা এই যে কেন এই প্রতিবাদী ভাষা করতে গিয়ে সমালোচনার যে মূল নীতি এবং নিজের যে সংস্কৃতি, এই মর্যাদা থেকে আমরা ভুলে যাচ্ছি সত্যি সত্যি, নাকি এটা জাস্ট একটু রাগের বহিঃপ্রকাশ? কি মনে করছেন আপনি এই যে ফেসবুকীয় যে সমস্যাটা? শুধু এটা ফেসবুকে না, এটা বাইরেও, সমাজেও। আমার মনে হয় যে সায়েন্স স্টুডেন্ট, আমি R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি করেছি। হুম হুম। তো আমার মনে হয় যে কোভিড হওয়ার পর এই যে আমরা ভ্যাকসিন নিয়েছি, জি জি। এই ভ্যাকসিনের বোধহয় একটা সাইড এফেক্ট হচ্ছে, যেটা সায়েন্টিস্টরাও জানে না, আমরাও কেউ জানি না, ডাক্তাররাও জানি না। এই সাইড এফেক্টটাই কিন্তু মানুষকে উগ্র করে তুলছে, অ্যাগ্রেসিভ করে তুলছে, বদ মেজাজি করে তুলছে। তাদের পেশেন্ট নেই, অল্পতেই অধৈর্য হয়ে যাচ্ছে। এইসব সব জিনিস লক্ষ্য করছি, আজকে বাংলাদেশে লক্ষ্য করছি। এই জেনজি কি করছে, যে মুক্তিযোদ্ধা আপনাকে দেশটা দিয়েছে, যার হুম জন্য আপনার এনসিপির জন্ম হয়েছে, হুম। হুম। যার জন্য আপনি বাংলায় কথা বলতে পারছেন, সেই মুক্তিযোদ্ধার টুটি আপনি চিপে ধরছেন। কোথায় গেলাম আমরা? সেই স্কুলের শিক্ষককে জুতা পেটা করছেন। তো এইসব তো আমরা দেখছি যে এই অস্থিরতা আমাদের কি সমাজটাকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে? মোটেও না। মোটেই। আমরা ওল্ড টাইমার। আমার মনে আছে আমাদের সময়, আপনারও মনে থাকবে, এক ক্লাস সিনিয়র লোক যদি রাস্তায় যেত, এক ক্লাস জুনিয়র ছেলে সিগারেট খেলে সিগারেটটা লুকিয়ে নিত, জি। সঙ্গে সঙ্গে ওয়ান ওয়ান ইয়ার সিনিয়র, হুম এমন না যে 10 বছরের বড় ভাই, 1 বছরের, সিগারেটটা লুকিয়ে নিত। এই যে সম্মানটা, আমরা বাসে যদি দেখতাম বৃদ্ধ মহিলা, হুম অসুস্থ লোক, এল্ডারলি লোক, উইমেন, আমরা হুম। উঠে আমাদের সিটটা দিয়ে দিতাম। কোথায় গেল এসব? সব চলে যাচ্ছে। সব সভ্যতার নামে অসভ্যতা চলে আসছে আজকে পৃথিবীতে। সভ্যতার নামে অসভ্যতা চলে এসছে। তো এই একতার সূত্র ধরে আর একটা কথা জিজ্ঞেস করছি, যে কমিউনিটির যেসব সাংবাদিকরা আছেন, এই নিউ ইয়র্কে অনেক সাংবাদিক আছেন, তাদের ভাষাটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আপনার মতো বিজ্ঞ প্রাজ্ঞ একজন লোকের মুখ থেকে আমরা সেটা শুনতে চাই। ফার্স্ট অফ অল, নিউ ইয়র্কের কমিউনিটিতে সব সাংবাদিকের প্রতি আমার কোনো সম্মান নেই। কিছু সাংবাদিককে আমি স্যালুট করি, তাদের সম্মান করি, যারা রিয়েল জার্নালিজম প্র্যাকটিস করে। কিন্তু ম্যাক্সিমাম লোক আমি দেখেছি, জার্নালিজম ইজ সাচ এ সাবজেক্ট, এখানে কিন্তু পড়ালেখা লাগে না। আমি যেমন ফার্মাসিস্ট, আমাকে ফার্মেসি স্কুলের মধ্যে হুম, দিয়ে 6, 7 বছর, 8 বছর পাস করে পড়ে তারপর আমাকে হুম, ডিগ্রিটা নিতে হয়েছে। ডাক্তারও জি। তাই, এনি হুম, প্রফেশনাল, লয়ার তাই। কিন্তু সাংবাদিকে এরকম কোনো প্রসেস নাই। হুম, আপনি যা দেখেন বাংলাদেশে এখনো আছে, ম্যাট্রিক পাচ্ছে ও সাংবাদিক, হুম, আবার হুম, যে ডক্টর ডিগ্রি নিয়েছে উনিও সাংবাদিক, দুজনই নিঃসন্দেহে। কলিগ। কেন? এর কোনো বার নেই হুম, কে হুম, সাংবাদিক হতে পারবে। আমরা জোকস করে বলতাম যে উম, আমেরিকা এসছে, মাংসের দোকানে কাজ নিয়েছে, মাংস কাটে, হঠাৎ আঙুল কেটে গেছে মেশিন, আঙুলটা পেঁচাটাতে বলছে না আমি এই কাজ করব না। তো বলে তুই কি করবি? বলে দেখি একটু জার্নালিজম করি, সাংবাদিকতা করা যায় নাকি। তো লোক যদি আঙ্গুল কেটে গেলে মাংসের দোকানে ও সাংবাদিক হয়ে যায়, তাহলে আপনি তাদের কাছ থেকে কি প্রোডাক্ট আশা করবেন, কি ভাষা আশা করবেন? আপনি কিন্তু, আমি যাদের নাম বলবো এখন, আপনার মঞ্জুর আহমেদ, ফজলুর রহমান, মাহমুদুল্লাহ সাহেব, কৌশিক আহমেদ, রাইট, এই ধরনের যারা সাংবাদিককে আমরা দেখে, মাহবুবুর রহমান, এদেরকে আমরা দেখে এসেছি।
এরা দেখছি একটা ইথিক্স প্রিন্সিপাল নিয়ে চলছে। তারা এখনো তাদের 80-র উপরে বয়স, মাহমুদুল্লাহ ভাই, মঞ্জুরান, আমরা শ্রদ্ধায় মাথা নত করি তাদের। তো আপনার প্রফেশনটায় আপনার হাতে কলম থাকলে যা ইচ্ছা তাই লিখবেন, তা তো হয় না, তাই না? জার্নালিজম আজকে পয়সা দিলে আপনার নিউজ উঠছে, পয়সা না নিলে নিউজ উঠছে না। আমি আমি একবার হ্যাঁ, গেছিলাম হ্যাঁ, আমাদের একদম। পিকনিকের ব্যাপারে, যে ভাই পিকনিকের নিউজটা দিলেন না, বললাম আপনি তো অ্যাড দেননি। বল ভাই আপনি তো অ্যাড দেননি। তো আমি বললাম যে দেখেন, তখন আমাদের পিকনিক স্বল্প পরিসর হতো। আমি বললাম আপনার পিকনিকের খরচই আমার $1000, আমি আপনাকে যদি সব পত্রিকায় অ্যাড দিই $600 চলে যাবে, উই ক্যান অ্যাফোর্ড ইট। তো আপনি অ্যাড না দিলে আপনার পিকনিকের খবর যায় না। তারপরে আপনি আপনি যদি আমাকে পৃষ্ঠপোষকতা করেন, আমি পল খান যদি পরক্রিয়া করি, আপনি আমার নিউজ দিবেন না। ওর না না না, পল খানে অ্যাড বন্ধ করে দেবে, আপনি আমার অ্যাড দিচ্ছেন না, অ্যাড বন্ধ করতে হবে। এই জন্য আপনি, আমি যে পরক্রিয়া করছি এই খবরটা আপনি ছাপাচ্ছেন না। তো এই যদি জার্নালিজম হয়, এরা তো বলে সমাজের বিবেক। আমাদের বিবেকই যদি এরকম হয়, 4টা সাংবাদিকদের সংগঠন, আপনি নিজেই জানেন, একটা না 4টা। আপনারাই বিবেক যদি ভাগ হয়ে যায়, আমরা অশিক্ষিত অশিক্ষিত ছোট মানুষ, আমরা তো বিবেক না, আমরা কোথায় যাব? আমার কোশ্চেন, আমরা কোথায় যাব? এক্স্যাক্টলি পল ভাই, খুব চমৎকার ভাবে বললেন। আমরা এসব চিন্তা করলে ভাবি যে আমরা আসলে কোথায় আছি, তাই না? তো এই সাথে আরো একটা সামাজিক সমস্যা দেখা দিচ্ছে, ফেক আইডি। ফেসবুকে অনেকেই আজকাল ফেক আইডি তে তৈরি করছেন। জি জি, হ্যাঁ, এবং নিজের নামটা হাইড করে ফেক আইডি দিয়ে আবির্ভূত হচ্ছেন, এবং সেই ফেক আইডি দিয়ে যা উনি ইচ্ছা তাই লিখছেন। যা ইচ্ছা তাই লিখছেন, কিছু বিশিষ্ট মানুষের কথাও লিখছেন, এবং ব্যক্তিগত সামান্য রেষারেষি থেকে যা ইচ্ছা তাই বলছেন। তো এই যে আক্রমণ, প্রকাশ্যে আক্রমণ, এই যে এটা কেমন কথা? এটা তো একটা, কি বলবো আমরা, এটা বানানো অভিযোগ, আক্রমণ। এই জিনিসগুলো কিভাবে বন্ধ করা যায়, বা কিভাবে আহ কি কি করলে আমাদের এই হাত থেকে আমরা বাঁচতে পারবো, বা এদেরকে আমরা প্রতিরোধ করতে পারবো? আপনার কাছ থেকে শুনতে চাই পল ভাই। কারণ এই ফেক আইডি গুলো এত বেশি ব্যক্তিগত আক্রমণ করে, ঘরের কথা হয়তো সেটার বন্ধু ছিল, পার্সোনাল কথা বলেছে, সেটা ফেক আইডিতে প্রকাশ করে তাকে একদম ন্যাংটা করে ছেড়ে দিচ্ছে। এটা অচিরেই আমি মনে করি বন্ধ হওয়া দরকার। অনেক সময় এমন হয় যে আপনার পাশে যে বসে আছেন, আপনি জানেন ও আপনার ফেক আইডি করে ও আপনার নামে লিখছে, কিন্তু আপনার পাশে বসে মিষ্টি হাসি দিয়ে আপনার সাথে কথা বলছে। তো এই ধরনের সমস্যাগুলি থেকে আমরা কিভাবে বর্তমান সময়ে আমরা কিভাবে উদ্ধার পাবো বা মুক্তি পাবো বলে আপনি মনে করছেন? এখন কথা হলো, একটা বাঁদরকে যদি আপনি ডায়মন্ডের রিং দেন $1,000,000, ও কিন্তু এটার মূল্য বুঝবে না। না। কিন্তু ওকে যদি 5 পয়সার একটা কলা দেন, 5 সেন্সের, ওটা ওর কাছে ভীষণ মূল্য। হুম, হুম, ওটা কিন্তু খুব আনন্দের সহকারে সে ছিলে সেটাকে খাবে। হুম, কিন্তু ডায়মন্ডের রিং এর তার কাছে, তো হুম, তার মানে হলো একটা ভালো জিনিস যদি রং হাতে পড়ে যায়, হুম, 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 সেখানে মূল্যায়ন হয় না। তো আপনি একটা ভালো ভালো জিনিস, প্ল্যাটফর্ম ফেসবুক, ফেসবুক হয়ে আমাদের অনেক সুবিধা তো হয়েছে। যেমন হুম, আপনার হুম। ফ্যামিলির সঙ্গে আগে যারা আমরা মিস করতাম, হ্যাঁ, বছর হ্যাঁ। তো বছর দেখিনি, তাদের চেহারা দেখিনি, তাদের আবেগ দেখিনি। হ্যাঁ, হুম, ওই বাচ্চাটা, আমার বোনের বাচ্চাটা কত বড় হয়েছে সেটা সেসব আমরা দেখতে পাচ্ছি। একটা মানুষ যদি বাংলাদেশের অজ গ্রামে মারা যাচ্ছে, আমি নিউ ইয়র্কে বসে সেই খবরটা রাইট হইতে পেয়ে যাচ্ছি, তার জন্য দোয়া হুম, করতে পারছি। কিন্তু এইসব ভালো জিনিসের চেয়ে এই খারাপ দিকটা এখন সমাজকে বেশি ক্ষতি করে পড়ছে। যেটা আপনি বললেন যে হুম, পার্সোনাল জিনিস, আপনি আমার বন্ধু, আপনাকে আমি বলেছি আপনি ফেসবুকে ফলাও করে বেনামে আপনি লিখে দিলেন পল খান অমুক অমুক, হুম, ফরিদা ইয়াসমিন অমুক। সো এই যে, আর আজকাল দেখছি একটু ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেটাকে বলে, হুম, এটা এটা খুব বেশি চলছে। এটা সমাজের মধ্যে একটু কিছু হলেই আপনাকে ফেসবুকে এসে ক্যারেক্টার অ্যাসাসিনেট করে দিচ্ছে, একেবারে হ্যাঁ, শেষ হ্যাঁ, করে দিচ্ছে। তো আমার মনে হয় এইসব হবে মেইনলি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফ্যামিলি থেকে যদি আপনার স্ট্রং শিক্ষা দেন, তাহলে কিন্তু, তবে আমার মনে হয় আমাদের এই জেনারেশনটাই দুষ্টু জেনারেশন। এটা আমাদের মনে হয় আমাদের যে পরের জেনারেশনটা,
এই জেনারেশনের মধ্যে এটা নাও থাকতে পারে। ওই যে এইসব জন আমাদের ছেলে মেয়ে যারা। সামাজিক, হুম, আমাদের ছেলেমেয়ে ওরা নিজের লাইফ সেলফ সেন্টার। ওরা কিন্তু, আমরা সেলফ সেন্টার জাতি না। আমরা, আমাদের জেনারেশন নিজেরটা না, অন্যেরটা। শাহনাজ কি বললো, আরে হুম, হুম, তার পরিপক্ষে কি বললো, হুম, আরে হুম, নাসরিন আহমেদ ওটার কি উত্তর দিল, এইটা আমরা বেশি বেশি ইন্টারেস্টেড। এক্স্যাক্টলি। আপনি আজকে যেখানে যান, জ্যাকসনের যান, জামাইকায় যান, ওজন পার্কে যান, ব্রুকলিনে যান, ব্রঙ্কসে যান, চার টেবিলে একই আড্ডা, দুই বড় লোকের গন্ডগোল। এটা, হ্যাঁ, এটাই মানুষ মজা পায়, মজা পাচ্ছে। আর আপনারা সেই খোরাকগুলো তাদের প্লেটের মধ্যে তুলে দিচ্ছেন। কিন্তু আপনি যদি একটু বুদ্ধিমান হন, একটু যদি এডুকেশন থাকে, তাহলে আপনি আপনার পারিবারিক কথা কারো মজার খোরাক হোক, আমি পল খান সেটা চাবো না, মূল্য দিয়ে হলেও চাবো না আমি। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট, যে আমরা কারো চায়ের আড্ডার খোরাক হই, হাসির খোরাক হই। নো 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 নো, it doesn't make any sense, any sense. You have to stop it right here, আমাদের please. পল ভাই যেটা বললেন, আমাদের যে ফেক আইডির কথাটা, কিংবা এই আক্রমণাত্মকের বিষয়টা, আমরা যে এগুলো তো খুব বাজেভাবে হচ্ছে, এবং খুবই বাজে ভাবে। খুবই বাজেভাবে হচ্ছে। এবং এই যে এটা মানে মনোবিজ্ঞানে যেটা সরাসরি বলে যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স, হ্যাঁ, নিজের অর্জন যোগ্যতা সম্পর্কে যখন সন্দেহ থাকে, অনিশ্চিত থাকে, তখন মানুষ এই কাজগুলো করে, অন্যকে হেয় করে, নার্সিসিস্টিক যে মনোভাবটা মানুষের মধ্যে রাইট, চলে আসে, রাইট, ইউর রাইট। এইটা থেকেই আমরা আমাদের এই কাজগুলো করা হয়। এবং আর একটা ভয়ানক জিনিস হচ্ছে, পল ভাই, যেটা না বললেই না, সেটা হচ্ছে যে মিথ মিথোম্যানিক যে প্রবণতাটা আমরা দেখছি এখন, হুট করে ওরা এমন সব একটা গল্প বানিয়ে ফেলে যে, ও, পল ভাই তো 10 বছর আগে তো এটা করছে এটা করছে, কিন্তু পল ভাই বলতেও পারবে না যে 10 বছর আগে সে ওই ব্যক্তিকে চিনে কিনা। নিজে নিজে একটা বানোয়াট গল্প বলে এটাকে এমন ভাবে প্রচার করা হয়, বলা হয় যে মানে 10 জনের মধ্যে অন্তত 5 জন হলো সেটাকে বিশ্বাস করতে শুরু করে। মানে মিথ্যা গল্প বানানোটাও তাদের একটা দারুণ স্কিল থাকে। বিশেষ। তো আমার মনে হয় পল ভাই ঠিক বলেছেন যে আসলে আমরা এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার, আহ, এটা কোনো এমন কিছু না যে মেডিসিনের মাধ্যমে পরিত্রাণ পাওয়া যাবে। কোনো কিছুর মধ্যে যদি আমরা নিজেরা নিজেদেরকে না শুধরাই, আমরা যদি নিজেরা সহনশীল না হই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট। তোমার ডেফিনেটলি। যেই ফ্যামিলি থাকে, তোমার ফ্যামিলির ডিনার টেবিলে কি গল্প হতো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এসব ছোট ছোট জিনিস। কেন রবীন্দ্রনাথের তুমি শুনে দেখছো, রবীন্দ্রনাথের একটা গল্প ছিল, বাজে গল্প। বাজে গল্প নিয়ে উনি লিখেছে, বাজে কথা। হ্যাঁ, বাজে কথা নিয়ে আমরা মনে করি বাজে কথা, কিন্তু সমাজে বাজে কথারও কিন্তু মূল্য আছে। যে এই ডাইনিং টেবিলে যে আমরা আলাপ করতাম, বাবা মা একসঙ্গে বসে খেতাম। হুম, বাবা বলতো, ভাগাভাগি, তাই শেয়ার, ভাগাভাগি। হ্যাঁ, আমরা ভাগাভাগিটা। ভাগাভাগি শিখছি। আমাকে হয়তো আমার ছোট ভাইটা বলছে যে, ভাইয়া তোমার পাতে মাংস বেশি, একটু দাও না। না, আমি দিব না। তখন বাবা বলতো, এই দে না, তোরই তো ভাই। এই যে না রে দে না, তোরই তো ভাই। তখন আমি কি করলাম, আমার একটা পিস তাকে দিলাম। উইল, নাও উই লার্ন টু শেয়ার। শেয়ার, ইন দিস শেয়ার অ্যান্ড ওয়ার্ল্ড কেয়ার, ইউ হ্যাভ টু লার্ন শেয়ার টু অ্যান্ড শেয়ার কেয়ার। উইথ সামবডি, তাই না? তো ইয়েস, এইসব দ্যাট ভীষণ ইজ দ্য পয়েন্ট, শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। শেয়ারিং এন্ড কেয়ারিং। হ্যাঁ, এই সেটাই। জিনিসটা খুব ইম্পর্টেন্ট, পরিবার থেকে যে আমাদের ভাগাভাগি করাটা, একজন আরেকজনকে জায়গা, এই এই এটা থেকে অনেক কিছু আসে, শেয়ারিং এন্ড কেয়ারিংটা। আমেরিকাতে শেয়ারিং কেয়ারিংটা কিন্তু প্রিকে থেকে শেখানো হয় যে এটা তোমাদের জীবনে অনেক মূল্যবান একটা কিছু, যেটা তোমাদের অনেক উপরে নিবে এই জিনিসটা। তো আমাদের আসলে হয়তো আমরা অনেক সময় আহ, বড় পরিবারে বেড়ে উঠি, আমরা শিখে যাই আসলে কিভাবে ভাগাভাগি করে সুখ দুঃখ খাওয়া, এমনকি একটা ছোট আপেলও কিভাবে ভাগ করে খেতে হয়, এবং পাশের আমার ভাইটা খাচ্ছে, বোনটা খাচ্ছে, এটা কত আনন্দ দেয় আমাদেরকে। হুম। এগুলো কিন্তু আমাদের পরবর্তী জীবনে সমাজের সাথে মেশার ক্ষেত্রে এগুলো আমাদের অনেকটা কিন্তু এফেক্ট করে, আমরা যেটা শিখে আসি পরিবার থেকে। তো তোমাকে আমি একটা না বলে পাচ্ছি না, সরি টু ইন্টারাপ্ট। হ্যাঁ, হ্যাঁ, যে আমার জীবনের গল্প, যে শেয়ারিংটা, যাদের কোনো বেস নাই, যারা একটা কিটের মতো বেঁচে আছে আমাদের সমাজে, কিট,
ছোট্ট একটা পোকার মতো বেঁচে আছে। তাদের মধ্যে থেকে যে শিক্ষণীয় আছে তার আমি একটা ঘটনা বলি। আমি তখন ছোট, দিনাজপুর, দিনাজপুরে আমার বাড়ি। আমি বটতলায় যেতাম, যেখানে উকিল লয়াররা বসে। হুম হুম। তো ওইখানে আমার কিছু মেন্টর ছিল লয়ার, ওদের কাছে আমি শিখতাম। এই জন্য আমি সময় সময় যেতাম ওখানে। ওখানে যাই দেখি দিন শেষে দুইজন ফকির বসে আছে। তো আমি যেখানে চায়ের টেবিলে বসছি তার পাশেই বসছি। তো ওরা কথা বলছে, একজন আরেকজনকে বলছে তুই কত পালি, বলে আমার আজকে কপালটা খুব খারাপ, আমি তেমন কিছু ভিক্ষা পাইনি। তো আরেকজনকে বলছে তুই কি পালি, বলে আমি, আমার কপালটা খুব ভালো, আমি অনেক পেয়েছি। তারপরে সেখান থেকে চাল পেয়েছে, কিছু পয়সা পেয়েছে। সেই ফকিরটা যে চাল বেশি পেয়েছে এবং পয়সা বেশি পেয়েছে, দেখি বলছে তোর থালটা দে, থালি। বলে কেন, দে না। থালিটা দিল, এর এই এখান থেকে চাল ওকে একটু দিল, একটু চাল আর কয়েকটা পয়সা দিল। বল না আজকে তুই কি খাবি, তোর তো কিছুই নাই। চিন্তা করে দেখো, আমি তখন ওই ছোটবেলায় আমার স্ট্রাইক করলো, এরা রাস্তার ফকির, মানুষের কাছে চা খায়। লুক এট দ্য শেয়ারিং। রাইট। একজন ভিক্ষা পেয়েছে, একজন পায়নি, এন্ড দে আর শেয়ারিং ইচ আদার, যেটা আমাদের ভদ্র সমাজেও নেই, বড় লোকদের মধ্যেও নেই, যেটা ওই রাস্তার ফকিরের কাছে আছে। হ্যাঁ, একটা একদম রাস্তার একদম। ফকিরের কাছ থেকেও যে আমরা অনেক কিছু শিখতে এই পারি, কারণে বলা হয় যে, এই কারণে যে এটার কথা প্রমাণ। বলে না যে বড় লোক আর আমাদের একটা আমাদের বাঙালিদের মধ্যে আমি ছোটবেলা থেকে শুনে আসছি যে বড় লোক আর ছোট লোক, এরকম শব্দগুলো আমরা আমরা সাধারণত আমরা হুম শিখি, হুম। হ্যাঁ, বড় লোক ছোট লোক এরকম আমরা শুনি। তো আম, এই এই কথাটা আমার আমার আব্বা সবসময় একটা এই কথাটা বলতেন যে আসলে কারো বিশাল বাড়ি, গাড়ি, অর্থবিত্ত দেখে কখনোই কাউকে বড় লোক ছোট লোক মাপবা না, কিংবা কাউকে রাস্তায় ভিখারিকে দেখে ছোট লোক এরকম কখনোই মাপবা না। কে কে তার কে বড় লোক আর কে আসলে তার ভেতরটা, অন্তরটা, তার ভেতরে যেটা আছে, তার ভেতরে যেই মানুষের প্রতি যে দয়া নম্রতাটা। মায়া কিংবা যে উদারতা, হুম। ভাগাভাগির যে একটা বিষয়, ওই মানুষটাই হচ্ছে আসলে বড়। বড় লোক। যারা সেটা রাস্তার একটা ফকিরও হতে পারে। এই যেটা গল্পটা আপনার হয়, আমাকে সেটাই মনে করে দিল। আহ হ্যাঁ, ফরিদা আপা মনে হয় কারণ প্রশ্ন সময় একটু আছে। চলে যাচ্ছে। অনেক। তো আমি আরেকটা প্রশ্ন করছি। আহ, এটা বাংলাদেশের নির্বাচন নিয়ে। যেমন ইতিমধ্যে আমরা জেনেছি যে সরকার এবং নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু জনমনের সংশয় যে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে? আর যদি না হয় তাহলে তাহলে এই যে অভ্যুত্থানের যে অর্জন বিপর্যয়ের মধ্যে পড়বে বলে মনে করছেন অনেকে। তা আপনি কি মনে করেন যে নির্বাচনটা হবে নাকি আমাদের গণ অভ্যুত্থান বিফলে যাবে? কোনটা ভাবছেন আপনি? আমার কাছে নির্বাচনটা এত ইম্পর্টেন্ট এই মুহূর্তে, কিছুদিন আগে ছিল না। এই মুহূর্তে, কেন দেশ যেভাবে যাচ্ছে, আমি যখন কালকে দেখলাম একজন মুক্তিযোদ্ধা হিসাবে যে একটা 22-25 বছর ছেলে এক মুক্তিযোদ্ধাকে টুটি চিপে ধরে আছে এবং মার দিচ্ছে, মারতে মারতে বের করে নিয়ে গেল, এবং পুলিশ এসে 15 জন মুক্তিযোদ্ধাকে অ্যারেস্ট করলো। তখনই বুঝলাম যে ইট শুড স্টপ রাইট হিয়ার। দেশ এইভাবে চলে না। ইউনুস সাহেব, আপনি 20টা নোবেল পেতে পারেন, কিন্তু ইউ আর নট এ গুড অ্যাডমিনিস্ট্রেশন। আপনি দেশ চালাতে পারছেন না। অতএব যত তাড়াতাড়ি হোক একটা নির্বাচিত সরকার আসা উচিত এই মুহূর্তে। তা তো একটা দেশে, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আমার অভিজ্ঞতার আলোকে, একটা প্রতি বিপ্লব আসবে। এই প্রতি বিপ্লব কিন্তু 827 জন মৃত্যু হবে না। এই প্রতি বিপ্লবে যদি আসে, আর এখানে ব্লাড বাথ হয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশে এই প্রতি বিপ্লব ব্লাড বাথ হয়ে যাবে। তো এই ভয়ঙ্কর প্রতি বিপ্লবটাকে যদি বাঁচতে হয়, নো ওয়ে আউট। ইলেকশন দেওয়া উচিত, একটা নির্বাচিত সরকার, সে যেই হোক, সে যদি চোরও হয়, বাংলাদেশের জনগণ যদি তাকে ভোট দেয়, বাংলাদেশের জনগণের কপাল, তারা তাদের কপাল বুঝে নেবে, কারণ আপনারাই তো ভোট দিয়ে নিয়ে এসছেন। একটা নির্বাচিত সরকার আসে, দেশটাকে অন্তত কিছুই না করুক উন্নতি, আইন শৃঙ্খলাকে ইন অর্ডারে নিয়ে আসতে হবে। মব জাস্টিস একটা ভদ্র সমাজে মানা যায় না, এটাকে ইনকারেজ করা যায় না। পল ভাই একজন আপনাকে প্রশ্ন করেছেন। ফরিদা ইয়াসমিন, আমাদের তো সময় আছে একটু, হ্যাঁ, হুম হুম। নিশ্চয়ই। দর্শকদের প্রশ্ন আনতে হবে আচ্ছা, আমি এখন। প্রশ্ন,
হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন পল ভাইকে যে আপনি মব জাস্টিসের কথা বলছেন, মব মব জাস্টিসটা কি নতুন শুরু হয়েছে? এ তো আমরা 16 বছর ধরে দেখছি। না, এটা খুবই ভুল বলেছেন আপনি। এটা যারা আমরা রাজনীতি অঙ্গনে আছি, 16 বছরে অনেক অন্যায় হয়েছে। এই মব জাস্টিস ছিল না, মব জাস্টিস ছিল না এইভাবে, মানে আইন শৃঙ্খলা এত অধপতন ছিল না, দেশটা একটা অর্ডারের মধ্যে ছিল। যার জন্যই আজকে প্রশ্ন আসছে আমার কাছে না, বাংলার তৃণমূল থাকে, রিক্সাওয়ালা, শ্রমিক, গরিব, ভিখারির কাছ থেকে আগেই ভালো ছিলাম। কেন কেন এই কথাটা আসছে আগেই ভালো ছিলাম? কেন আগে কিন্তু মব জাস্টিস ছিল না, এরকম বিশৃঙ্খলা ছিল না, এরকম টিচারের গলায় জুতার মালা ছিল না, জাতির জনকের বাড়ির ইট খুলে নিয়ে চলে যায়নি সরকারের প্ররোচনায়, এইসব আগে এরকম ছিল না। হ্যাঁ, অন্যায় হয়েছে, আনডাউটেডলি লুটপাট হয়েছে, দুর্নীতি আর উন্নতি সমান গতিতে চলছে 15 বছর বাংলাদেশে। কিন্তু এই 1 বছরে একটা ইটও লাগানি, ইউনূস সরকার একটা ইট লাগাতে পারেনি বাংলাদেশে। সোয়াতে এই আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, অন্য কোনো দিক আমি যাচ্ছি না, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। এটা যারা গভর্নমেন্ট দল করে, ইউনুসের দল করে, তারাও স্বীকার করবে যে আইন শৃঙ্খলার অনেক অবনতি। ইট শুড স্টপ রাইট হিয়ার। কেন মানুষ কিন্তু আতঙ্কে আছে, মানুষ অনেক আতঙ্কের মধ্যে আছে। একটা মানুষ ফ্রি দেশে আতঙ্কে থাকতে পারে না, থাকা উচিত না। খাওয়া না থাক, কিন্তু আপনি আতঙ্কে থাকতে উচিত না। আমাদের ইব্রাহিম চৌধুরী লিখেছেন, উম, জমি আড্ডা হচ্ছে দেখছি। ধন্যবাদ পল ভাই, ধন্যবাদ ফরিদা আপা, এইচবিরিতা, ভালো আলোচনা হচ্ছে। আমাদের আম, সাইদ আফসার, সম্ভবত আমি ভুল না বলে থাকলে সাইদ আফসার লিখেছেন, আমাদের নেক্সট জেনারেশন কিভাবে আরো ভালো করতে পারে, এই জন্য কি গাইডলাইন ফলো করা দরকার? আমাদের বাংলাদেশি ছেলেমেয়েরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অনেক ভালো করছে। তো সাইদ আফসার সম্ভবত আপনার কাছে একটু জানতে চেয়েছেন যে আমাদের নেক্সট জেনারেশন কিভাবে আরো ভালো করতে পারে, কোনো গাইডলাইন আছে কিনা। অবশ্যই গাইডলাইন আছে। এই গাইডলাইনটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন যে আমাদের নেক্সট জেনারেশন, সরি আমি এখানে একটু রেসিস্ট হয়ে যাব, রেসিস্ট কথাবার্তা বলতে হবে, আমাদের নেক্সট জেনারেশন যেন কালু আর স্প্যানিশের মতো না হয়। কালু আর স্প্যানিশ কেন বললাম? যে কালোরা আমি দেখেছি আমার জীবন দশায় জেনারেশন ওয়াইজ ওয়েলফেয়ার খায়, ফুড স্ট্যাম্প খায়, জেনারেশন ওয়াইজ। এটাকে আমেরিকানরা বলে হ্যান্ড আউট। দাদা খেয়েছি, তারপর তার বাবা খাচ্ছে, তারপর তার ছেলে খাচ্ছে। তারপর আমি এখন ওই চলনটা দেখছি বাঙালির মধ্যে। কি চলন দেখছি? বিএমডাব্লিউ গাড়ি ড্রাইভ করে আসে, আপনারা ফুড স্ট্যাম্প বের করে বাজার করেন। এটা আমাদের কাছে রিপোর্ট আছে। তো এই যে এই কালচার, যে কালো আর স্প্যানিশের, আমাদের সময় আমরা বলতাম না ভাই ওই কালচার নেব না। কোন কালচার? লেদারের জ্যাকেট পরেছে, দামি $700 লেদারের জ্যাকেট, $500 স্নিকার, বাসায় এসে দেখে রিফ্রিজারেটর খুলে খাওয়া নেই, খাওয়া নেই। এই জেনারেশনের ওয়াইজ ওয়েলফেয়ার হ্যান্ড আউট। আমাদের জাতি যেন, আপনি যদি সত্যি দরকার হয় ফুড স্ট্যাম্প খান, আমার কোনো আপত্তি নাই, আই উইল হেল্প ইউ, আই উইল গিভ ইউ দ্য গাইডলাইন্স কিভাবে ফুড স্ট্যাম্প পাওয়া যায়, কিভাবে ওয়েলফেয়ার পাওয়া যায়, কিভাবে সেকশন 8 পাওয়া যায়। অলরাইট, আই উইল হেল্প ইউ টু গিভ ইউ দ্য গাইডলাইন্স, বিকজ আমি অনেক দিন এদেশে। কিন্তু আমাদের জেনারেশনকে এই কালু আর স্প্যানিশের মতন এই জেনারেশন বানায়েন না আপনারা। কেন আমরা চাই আমার নেক্সট জেনারেশন বাংলাদেশি যেন মিডল ক্লাস অথবা আমেরিকায় আপার মিডল ক্লাসের অবস্থানে থাকে। তারা যেন এই ওয়েলফেয়ার খায়, এই ছোট্ট একটা অ্যাপার্টমেন্টের, আপনার হাউজিং এর অ্যাপার্টমেন্টের মধ্যে সারা জীবন কাটিয়ে দিবে আলসেমি করে। এই ধরনের প্রজন্ম আমরা চাই না। বাট উই আর ভেরি লাকি, আমাদের নেক্সট জেনারেশন মোস্ট অফ দেম আর প্রফেশনাল। আমি সবসময় এক্সাম্পল দেই, বাংলাদেশের মা আপনারা যারা আছেন, যারা বাইরে কাজ করছেন মাথার ঘাম পায়ে ফেলে, আবার ঘরে আসে সংসার সাজিয়ে হাজবেন্ড আর বাচ্চার মুখে খাওয়াটা তুলে দিচ্ছেন, এত টায়ার্ড। আমি যখন কাজ করে আসতাম এত টায়ার্ড থাকতাম, এসে সোফার মধ্যে বসতাম, টিভিটা চালিয়ে দিতাম, কিন্তু দেখতাম আমার ওয়াইফ কাজ করে এসে সে রান্নাঘরে ঢুকছে। আই স্যালুট দেম। $9 ঘন্টা পায় ডানকিন ডোনাটের কিচেনের মধ্যে কাজ করে গরমে 120 ডিগ্রি টেম্পারেচারে, আমার বাঙালি মা।
সেই মাই খান টিউটোরিয়ালে ছেলেকে পড়ায় $45 পার আওয়ার। কেন? তার ছেলে স্টাইভেশনে যাবে, ব্রঞ্জ সায়েন্সে যাবে, ব্রুকলিন টেকে যাবে, একদিন ডাক্তার হবে, ফার্মাসিস্ট হবে, একদম। লয়ার হবে। আই স্যালুট দেম, দোজ মাদার। আমি স্যালুট করি, আসলে আমাদের তাদেরকে স্যালুট দিতেই হয় যে মাথা নত করি আমি তাদের জন্য। এবং তারাই একদিন এই বাঙালির মুখ উজ্জ্বল করবে, তাদের বাচ্চারাই। আমি এমনও বাচ্চা জানি বেসমেন্টে ছিল, এখন লং আইল্যান্ডে বড় হয়ে চাকরি করে বাপ মাকে বেসমেন্ট থেকে লাক্সারিয়াস হাউসের মধ্যে নিয়ে গেছে, বাপ্পা আনন্দে দিন কাটাচ্ছে। উই আর প্রাউড অফ দেম। সেটাই, আমাদের আমরা বাচ্চারা অনেক। সেই ধরনের বাংলাদেশ চাই ভবিষ্যতে, আমরা আচ্ছা, ওয়েলফেয়ারের আমাদের বাংলাদেশ চাই না। পল ভাই, আমাদের সময় শেষের দিকে, কিন্তু আলী আহমেদ এখানে আপনাকে একটু আলী মোহাম্মদ। সরি আলী মোহাম্মদ আমাদের আপনাকে এখানে একটু একটা বিষয় আপনার সাথে সহমত হননি। আপনি যে মব জাস্টিসের কথা বলেছেন, যে বাংলাদেশে 16 বছরে হ্যাঁ দুর্নীতি হয়েছে, উন্নতি হয়েছে, তবে মব জাস্টিস ছিল না। এই বিষয়টা নিয়ে তিনি বলেছেন যে নট ট্রু। আপনি একটা এক্সাম্পল দেন, একটা এক্সাম্পল দেন যে অমুক জায়গায় একদল লোক এসে লিঞ্চিং করেছে, আপনি আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন, আপনাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে, আপনার বাড়িটা আগুনে পুড়িয়ে দিয়েছে যে আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন। গিভ মি ওয়ান এক্সাম্পল। আমাদের আলী ভাই শুনছেন, আশা করি আলী ভাইয়ের জন্য। পারবেন না, আলী ভাই পারবেন না, সরি। আলী ভাই আহ, আলী ভাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমাদের পল ভাই। তো আলী ভাই, আপনি যদি শুনে থাকেন, আপনি যদি ক্যামেরার স্ক্রিনে থেকে থাকেন, আপনি পল ভাইয়ের প্রশ্নের জবাবটা দিতে পারেন। ফরিদা ইয়াসমিন, আপনি, আপনার মনে হয় আরো কিছু বলার আছে? হ্যাঁ। হ্যাঁ, বলার আছে এইটাই যে আমাদের পল ভাই একজন প্রাজ্ঞ ব্যক্তি। তার ঝুলিতে তো অনেক 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 তথ্য, অনেক ঘটনা প্রবাহ। তো আমরা এতক্ষণ ধরে তো সেগুলো শুনলাম। তো শুনতে শুনতে আমি এটাই ভাবলাম যে একদিন পল ভাই যেভাবে বাঙালি কমিউনিটিকে সম্মান, বাঙালি কমিউনিটির জন্য সম্মান বয়ে এনেছেন এবং মাথা উঁচু করে কথা বলেছেন, তাকে সবাই চিনেছে, তাকে সবাই স্যালুট দিয়েছে। কিন্তু এই এই এত বছর পরে এসে, ওনার সময় থেকে এত বছর পরে এসে আমরা দেখছি, আমরা বিভ্রান্ত হচ্ছি, আমরা বাঙালিরা কোথায় যাচ্ছি। কিন্তু তারপরেও আমি খুবই আশাবাদী, কারণ আমাদের যে নতুন প্রজন্ম, তারা নিশ্চয়ই দিগ্ভ্রান্ত হবেন না। আমরা বাঙালিরা আজকে যারা নোংরামি করছি, অশ্লীল ভাষা প্রয়োগ করছি, ফেসবুকে নোংরামি করছি, সমাজে নোংরামি করছি, আমাদের নতুন প্রজন্ম নিশ্চয়ই সেটা করবে না। তার সব কিছু দেখছে এবং তার সুন্দর পথটাই বেছে নেবে। রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন নতুনদেরকে নিয়ে যে, ওরে অবুঝ, ওরে সবুজ, ওরে আমার কাঁচা, আধ মরাদের ঘামেরে তুই বাঁচা। তা আমার মনে হয় যে আমাদের যারা সবুজ আছে, অবুজ আছে, কচি আছে, তারা ঠিকই আদমরাদের ঘা মেরে তারা সুন্দর দিনের একটা আহ ইতিহাস রচনা করবে। আমরা সেই দিকে তাকিয়ে আছি। আমরা কখনোই হতাশ হব না, পল ভাইও হতাশ হবেন না, উনি যেমন সুন্দর করে আমাদেরকে বলছেন। এবং আমরাও একদিন আমাদের শিষ্য সন্তানদেরকে নিয়ে, বাঙালি কমিউনিটিকে নিয়ে আমরা আবার আনন্দিত হব, উচ্ছ্বসিত হব এবং মাথা উঁচু করে বলবো যে হ্যাঁ, উই আর বাংলাদেশি। দেখো, উই আর আমেরিকান বাংলাদেশি, আমরা এত কিছু করতে জানি। যেমন আমাদের পুলিশ অফিসার অনেক বড় সম্মান নিয়ে গেলেন, তেমন আমরা সবাই আবার এরকম সম্মান নিয়ে আসব। আমাদের তরুণরা, আমাদের কচিকাচারা আমাদেরকে সেই পথে নিয়ে যাবে। তো সুধী দর্শক, ফরিদা ইয়াসমিন, আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনি অনুষ্ঠান শেষ করে দিতে চাচ্ছিলেন, কিন্তু আমাদের মোহাম্মদ আলী প্রশ্ন ছুড়েছেন শিওর শিওর, তিনি। দর্শকের জন্য আমরা বাড়াতেই পারি অনুষ্ঠানের জি, সময়। তিনি আহ, আমাদের নাসির খান পলের প্রতি উত্তরে তিনি বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বিগত সরকারের আমলে, বাংলাদেশের আগামীতে অনেক বেশি উন্নয়ন হবে। মানে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বিগত সরকার, আহ, তবে বাংলাদেশ আগামীতে অনেক বেশি উন্নত হবে। পল ভাই, আপনি কি বলেন? ক্ষতি করেছে, হ্যাঁ, ক্ষতি করেছে সার্টেন এক্সটেন্ডে, ক্ষতি কিছু জায়গায় হয়েছে। কিন্তু সবসময় মনে রাখবেন, আপনি যদি মুসলমান হন, যেহেতু মোহাম্মদ আলী
মুসলমানরা আমরা একটা জিনিস বিশ্বাস করি যে আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে। এই ফেরেশতাদের কাজ কি? একজন আপনার গুড ডিশ লিখবে, একজন আপনার ব্যাড ডিশটা লিখবে, খারাপ কাজ লিখবে, ভালো কাজ লিখবে। এবং হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই ফেরেশতার কাছে রিপোর্ট নিয়ে আমাদের ভালো এবং মন্দ দেখার পর আমাদেরকে বিচার করবে, whether we are going to go to the heaven or to the hell। ঠিক কিনা? am I correct? এটাই তো হ্যাঁ ইসলাম বলে, এটাই ইসলাম বলে। তো Right. এখন হলো শেখ হাসিনা 15 বছরে আপনি যদি শেখ হাসিনাকে খালি গালিই দেন যে লুট করেছে, দুর্নীতি করেছে, তার 17টা অ্যাকাউন্ট, সেখানে আপনারা খুঁজে পেলেন কি 17 অ্যাকাউন্টে 1 কোটি টাকা, সাম চেঞ্জ, 1 কোটি টাকা। এটা প্রাইম মিনিস্টার বাংলাদেশের যে পান বিক্রি করে রাস্তায়, তার অ্যাকাউন্টে 1 কোটি টাকার বেশি আছে। তো শেখ হাসিনার দোষ আছে, শেখ হাসিনার গুণ আছে, দুটাকেই দেখবেন আপনি। আপনারা যদি একচোখা হন, খালি এই সরকার যেমন শেখ হাসিনা খালি দুর্নীতি করছে, শেখ হাসিনা যে উন্নতিটা বাংলাদেশে করেছে আরো 100 বছরে এর অর্ধেক উন্নতি হবে না। অর্ধেক। মোহাম্মদ আমি আলী, আপনাকে আমি যদি পল নাম ভাই। বলি, আমি যদি মোহাম্মদ আলী সাহেব নাম বলা শুরু করি উন্নতি নির্গণনের, তাহলে আমার 1 ঘন্টা সময় লাগবে যদি তার Right. উন্নতির কথা। হ্যাঁ, দুর্নীতি আছে, আমি স্বীকার করি, যার জন্য আওয়ামী লীগের সমালোচনা আমার চেয়ে বেশি কেউ করেনি শেখ হাসিনার আমলে। এবং যার জন্য আমি হয়তো তাদের ব্ল্যাক লিস্টে লেখা, আমাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য পদ একটা দেওয়া হয়নি, বিকজ আই টক, আমি ভালো মন্দ দুটাই কথা বলতাম। মোহাম্মদ আলী আবার লিখেছেন, হতাশ হবার কোনো কারণ নেই। মোহাম্মদ আলী, আপনি যদি একটু পরিষ্কার করতেন আসলে আপনি কি বোঝাতে চেয়েছেন। নাসির খান পর সম্ভবত এর কিছু বলতে পারবেন। মোহাম্মদ আলী সাহেব কি আছেন? আপনি আমাদের আসেন। নাসির খান পল আসলে কখনোই হতাশ হন না, তিনি যুক্তি তর্ক দিয়ে কথা বলেন, আমরা জানি। তো মোহাম্মদ আলী, আপনার মন্তব্যটা আমি ওনাকে পড়ে শোনালাম, হতাশ হবার কোনো কারণ নেই। হ্যাঁ, উনি আর কিছু লিখেছেন আবার, দেখো। রাইট, আমি দেখছি আবার উনি উনি তো কমেন্ট করছে, আমাকে রিফ্রেশ করতে হচ্ছে পেজটা, আমি দেখি মোহাম্মদ আলী আবার কি বলছেন। হ্যাঁ উনি, না উনি লিখেছেন সত্যি মিথ্যার জন্য। ও, মোহাম্মদ আলী লিখেছেন, মোহাম্মদ আলী আপনি কোথায় ছিলেন এতক্ষণ? ঘুমিয়েছিলেন? আপনার জন্য এখন আরো 1 ঘন্টা টানতে হবে। যাই হোক, সত্যি মিথ্যার জন্য মুসলমান হওয়ার দরকার নেই, ইটস নট ট্রু। কি কি বললেন? সত্যি মিথ্যা না, আমি তো আপনার একেবারে কোরআনের কথা বলছি, যে আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে, একজন ভালো কথা ভালো ডিস লিখছে, একজন খারাপ লিখছে। এটা তো আমার কথা না, পলকানের কথা না। তো একটা মানুষকে যখন মোহাম্মদ আলী সাহেব আপনি বিচার করবেন, খালি খারাপটা তো বললে হবে না, উনার মধ্যে যদি কোনো ভালো গুণ থাকে সেটাই বলতে হবে, তাহলেই আপনি আপনি মানে আপনার বায়াসড হলেন না। আপনি যদি বায়াসড হয়ে যান তাহলে তো মুশকিল। তার ভালো দিক বলেন, তার খারাপ দিকে বলেন, তারপরে লেট দ্য পিপল জাজ যে তার কোন দিকটা বেশি, খারাপ দিকটা বেশি না ভালো, এটাই। হতে পারে, আমার আমার মনে হচ্ছে মোহাম্মদ আলী কোনো কারণে আমাদের একটু হাসিনা আপার উপর ক্ষেপে আছেন, সবসময় ক্ষেপে থাকেন সম্ভবত। না, ইটস অল রাইট, হি গট এভরি রাইট। রাইট। খেপার যাই কিন্তু হোক, আমি দেখি উনি আর কোনো, মোহাম্মদ আলী আর কোনো কিছু বলেছেন কিনা, কারণ উনি উনি একদিন মোহাম্মদ আলী সাহেবকে সামনাসামনি নিয়ে আসেন, আমরা দুজনে কথা বলি। মারপিট তো করবো না, দুজনে তো অনেক হ্যাঁ, দূরে, আমাদের প্ল্যান আছে আপনাদের দুজনকে একসাথে করব। একসঙ্গে দুজন করেন। সাইডে কথা বলবেন। এটা মোহাম্মদ আলী, আপনি আমাদের অনুষ্ঠানটা দেখছেন এবং ডেফিনেটলি আমরা আমরা জানি আপনি যখন চলে আসেন, পল ভাই আসলে আপনি আসেন এবং আপনাদের দুজনের মধ্যে চমৎকার একটা কেমিস্ট্রি আছে, আই ডোন্ট নো ওয়াই। যাই হোক, আমি বলবো যে মোহাম্মদ আলী, আপনি আমাদের দেখছেন, আমার কথা শুনছেন, আপনাকে পল ভাই অনুরোধ জানিয়েছে, আমিও জানাচ্ছি, এই সময় তো কাজে ছিলেন, ফিরতে দেরি হয়েছে সেজন্য। আমাদের হোস্ট ফরিদা ইয়াসমিনও আপনাকে অনুরোধ জানাচ্ছে। আমরা আপনাকে এবং পল হ্যাঁ, ভাইকে দুইজনকে উনি একসাথে একদিন ক্যামেরায় দেখতে চাই। আমি মোহাম্মদ আলীকে এমনি ভয় পাই প্র্যাকটিক্যালি, কেন ওনার নাম শুনলে আমি ভাবি সেই মোহাম্মদ আলীর খেলা দেখেছিলাম তো, বক্সার, আচ্ছা ওর আচ্ছা। এক পাঁচ খেলে তো আমি পল খান যে কোথায় হ্যাঁ। উড়ে চলে যাব, সেজন্য সেদিক থেকে মোহাম্মদ আলীকে খুবই ভয় পাই আমি। আচ্ছা, না না, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমাদের মোহাম্মদ আলী আমাদের আপনার আপনার প্রতিটা অনুষ্ঠানে উনি দেখেন,
উনি না আসলে আমাদের আসলে অনুষ্ঠানটা সার্থক হয় না। যাই হোক, সম্ভবত উনি, হ্যাঁ, উনি কাজের থেকে একটু লেটে ফিরেছেন, তো উনি আশা করছেন যে একদিন কথা হবে, একদিন আমাদের একসাথে বসে একটা বেশ জমজমাট একটা আড্ডা হবে। হুম হুম। হ্যাঁ, হ্যাঁ, একটা দারুণ একটা দরকার আড্ডা। হয় কম্পিউটারের পর্দা ভেঙে যাবে, আমরা কেয়ার করি না, আলোচনা হবে। একদম, একদম। তো মোহাম্মদ আলী, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমরা জানি আপনি ব্যস্ত ছিলেন, তারপরও আপনি চলে আসছেন। পল ভাইকে হ্যাঁ কখনোই মিস করেন না, আর তবে পল ভাই আপনাকে মিস করে। যাই হ্যাঁ। হোক, ফরিদা ইয়াসমিন, তো sorry for the মোহাম্মদ আলী background. আরেকটা কমেন্ট করেছেন, উনি লিখেছেন যে আজকের অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছে। ও আচ্ছা, যাই হোক, মোহাম্মদ আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য। আর আপনাকে অবশ্যই আমরা দেখতে চাই পল খানের সাথে একই ক্যামেরা, একই স্ক্রিনে। ভালো থাকবেন। তো ফরিদা ইয়াসমিন, আপনার সম্ভবত সময় শেষ। আমাদের সময় শেষ। আমি কি শেষের দিকে যাব? আর কোনো প্রশ্ন নেই তো রিতা? না, দর্শকদের আর আমরা টানছি না, আমাদের 1 ঘন্টা আচ্ছা। 13 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, মোহাম্মদ আলীর কথা সূত্র ধরেই বলছি। হ্যাঁ, উনি যেহেতু আমাদের দর্শক, তাহলে নিশ্চয়ই, উনি শুধু দর্শক না, উনি খুব সমালোচনা মুখর একজন দর্শক। খুবই তো ভালো। তাহলে জ্ঞানী নিশ্চয়ই লোকরাই নিশ্চয়ই সমালোচনা, আমাদের, হ্যাঁ বলেন পল ভাই। জ্ঞানী লোকরাই সমালোচনা করতে পারে, জ্ঞান না থ্যাংক ইউ। থাকলে সমালোচনা করা যায় না। তা তো বটেই। তো নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান ভালো হয়েছে, আমাদের দর্শকরা নিশ্চয়ই আজকে পল ভাইয়ের সুন্দর সুন্দর কথা, ঠিক সুন্দর ঠিক না, মানে খুব দরকারি কথাগুলো, যেগুলো আমাদের জানা উচিত ছিল, সেগুলি আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে জানতে পারলাম। পল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। আমরা আবারও সময় পেলে আপনাকে নিয়ে আসবো। আর প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান শেষের দিকে আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আবারও কোনো একদিন আমাদের এই পল ভাইকে, জনাব নাসির খান পলকে নিয়ে আবারও অনুষ্ঠান করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন, আমরা অনুপ্রাণিত হব। আসছি বৃহস্পতিবার রাত 10টায় আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা থ্যাংক হাফেজ। ইউ পরিজাপা, থ্যাংকস, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে।